এবারের মতো আমাকে ছেড়ে দাও, কথা দিচ্ছি এরকম অন্যায় আর জীবনেও করব না। তুমি চাইলে আমার সব সম্পত্তি নিয়ে নিতে পারো, এরপর আমাকে ছেড়ে দাও। আমি তোর সম্পত্তির লোভী না। যদি তোর সম্পত্তি আমার প্রয়োজন হতো তাহলে তোকে এভাবে ধরে নিয়ে আসতাম না, তোকে ওখানেই শেষ করে দিতাম। এরপর তো সব কিছু দখল করে নিতাম। কিন্তু তোকে আমি মারবো কারণ ওই লোকটা কান্না করেছিল, আমি সব দেখেছিলাম। সেই লোক আমার কাছে সব কিছু বলেছে, পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু তুই পুলিশকে টাকা দিয়ে আগ থেকে ম্যানেজ করেছিলি, সেই জন্য পুলিশ এই বিচার করেনি। এখন আমি তোর বিচার করব, এমন বিচার করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। ছেলেটা হাসতে শুরু করে আর আরিফ চৌধুরী কান্না করতে করতে ছেলেটার কাছে ক্ষমা চাইছে। কিন্তু ছেলেটা তাকে টানতে টানতে সামনে নিয়ে গেল। সামনে আগুনের মধ্যে গরম তেল টকবক করে ফুটছে। তখন এটা দেখার পর আরিফ চৌধুরী চিৎকার করে কান্না করতে শুরু করলো। কিন্তু ছেলেটার মনে একটুও দয়া হলো না। চেয়ার সহ তাকে বাঁধা অবস্থায় ফেলে দিল ওই তেলের মধ্যে। তেলের মধ্যে পড়তেই আরিফ চৌধুরীর শরীরে তেলের মধ্যে মিলিয়ে গেল। ছেলেটা তখনও হাসতে হাসতে বলল, আমার কাছে যারা অন্যায় করে তাদের কোনো ক্ষমা নেই, অন্যায়কারীদের শাস্তি পেতে হবে। এরকম ভয়ঙ্কর শাস্তি পাবে তারা। তোকে মেরেছি, এখন থেকে এটা দেখে সবাই শিক্ষা নিয়ে নেবে, আগামীতে এরকম কোনো কাজ করার চেষ্টা করবে না, যদি করে তাহলে এরকমই শাস্তি পেতে হবে। পরের দিন পুরো দেশে এই সংবাদটা ছড়িয়ে পড়ল। কিন্তু কেউ সেই অপরাধীকে খুঁজে পাচ্ছিল না। কে আরিফকে মারল? তখন পুলিশের কাছে একটা অডিও বার্তা চলে গেল। সেখানে আরিফ চৌধুরী সবকিছু স্বীকার করেছে। যখন তারা এটা দেখলো তখন তারা এই কেসের কাজটা বন্ধ করে দিল। কারণ আরিফ চৌধুরী নিজের পাপের শাস্তি পেয়েছে। কে তাকে মারল সেই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। ওইদিকে সিএস ভার্সিটি অর্থাৎ সেন্ট্রাল সায়েন্স ইউনিভার্সিটিতে দীপ চৌধুরী নিশা চৌধুরীর হাত চেপে ধরে আছে। তখন নিশা কান্না করতে করতে বলল, ভাইয়া ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি তো। এই, তোর সাথে নীলের এত কি কথা রে? তোকে আমি বলেছি না তুই ওর থেকে দূরে থাকবি? এরপরও কেন তুই ওর সাথে কথা বললি? সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। নীল ভাইয়া আমাকে ডাকছিলেন, সেই জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম। আমি তোকে একটা কথা নিষেধ করলে এটা বুঝতে পারিস না কেন? আমি কি তোর খারাপ চাই? তোর কি মনে হয় আমি তোর ক্ষতি করার চেষ্টা করছি? তুমি এরকম করে কথা বলছো কেন? আমি বলেছি না আমার ভুল হয়ে গেছে। আমি তো ইচ্ছা করে ওনার সাথে কথা বলিনি। আর উনি তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। আমার পড়াশোনার ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। আমি তোকে এত কথা বলার জন্য বলিনি। আমি শুধু বলেছি তুই ওর সাথে কথা বলবি না। আমি তোর পড়ানোর জন্য আছি। তুই কেন ওর সাথে গিয়ে পড়াশোনার ব্যাপারে কথা বলবি? ভাইয়া ঠিক আছে, আর কথা বলবো না, সরি। ঠিক আছে, এখন বাসায় যাবি, বাসায় গিয়ে পড়তে বসবি। যদি বাদরামি করেছিস তাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি তো চকলেট খাবো। যা, বাসায় যা। এখনো কি বাচ্চা আছিস নাকি? নিশা মন খারাপ করে বাড়ি চলে এলো। দীপ তার সাথে কেন এরকম ব্যবহার করলো সে খুঁজে পাচ্ছে না। ওদিকে নিশা যাওয়া মাত্রই দীপ ভার্সিটির ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে ফাহাদকে ডেকে নিয়ে আসলো। ফাহাদ এমনিতেই ভয়ে আছে। দীপ ডাকছে এটা শোনার পর আরো বেশি ভয় পেয়ে গেল। কারণ আজকে নীল নিশার সাথে কথা বলে ফেলেছে। ফাহাদ সামনে আসতেই দীপ জোর গলায় বলল, ফাহাদ, আমি তোকে বলেছিলাম নিশার ব্যাপারে খোঁজ করার জন্য, কিন্তু তুই কোথায় ছিলি? নিশানকে ডেকে নিয়ে গিয়ে নীল কথা বলছিল। নীলকে আমি ভালো করেই চিনি, ও যাকে টার্গেট করে তার সাথে কথা না বলে আমি চাই না আমার নিশার উপর কারোর নজর পড়ুক। দোস্ত, আমি জানিও না নিশা ওর সাথে কথা বলছে। হঠাৎ করে নীল ওকে ডেকে নিয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। আর তোকে ব্যাপারে একটা ইনফরমেশন তোকে জানানোর জন্য আমি তোকে খুঁজছিলাম। আজকে সন্ধ্যার পর নীল আবার কয়েকটা মেয়েকে পাচার করবে। কি বলছিস দোস্ত? এ ব্যাপারে তো আমি কিছুই জানি না। কোন দিক দিয়ে? দোস্ত, বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী এলাকা দিয়ে তারা মেয়েগুলোকে পাচার করবে। তাই যে করে হোক ওদের ব্যাপারে পুলিশকে জানাতে হবে। এরা যদি এভাবে নিরীহ মেয়েগুলোর অত্যাচার করতে থাকে তাহলে মানুষ তো ভয়ে নিজেদের মেয়েদেরকে পড়াশোনা করানো বন্ধ করে দিবে। আমি বুঝতে পারছি দোস্ত, তোকে কোনো চিন্তা করতে হবে না।
তুই এক কাজ করবি, তুই নিশার উপর একটু নজর রাখবি, যাতে নীল ওর নজর দিতে না পারে। আমি নীলকে ভালো করেই চিনি। তুই কোনো চিন্তা করবি না, আমি নীল আর নিশার উপর আজ থেকে নজর রাখবো। এদিকে দীপ রাগ করে চলে আসলো বাসায়। বাসায় আসার পর নিশাকে ডাকতে শুরু করলো। দীপ তার বাড়ির একমাত্র ছেলে। তার বাবা শহরের সবচেয়ে নামকরা ব্যবসায়ী। তিনি অনেক বেশি আশা করে বসে আছেন দীপের ভবিষ্যতের ব্যাপারে। তার একটা ছোট বোন আছে, নীলা। নিশা দীপের চাচাইতো বোন। তার চাচা চাচি দুজনে নিশাকে ছোট রেখে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে নিশাকে দীপের বাবা মায়ের কাছে থাকতে হয়েছে। তারাও নিজের মেয়ে থেকে কোনো অংশে কম দেখেনি নিশাকে। তারা অনেক আগে থেকে নিশাকে দীপের বউ বানাবে ঠিক করে রেখেছে, কিন্তু তারা নিশাকে বিষয়টা জানায়নি। কারণ নিশা এখন পড়াশোনা করছে। তার পড়াশোনা আগে শেষ করতে হোক। দীপ নিশাকে ডাকছিল, সেই জন্য নিশা তাড়াতাড়ি নিচে চলে আসে। নিচে এসে দীপের সামনে দাঁড়ায়। দীপ তখন ধমকের সুরে তাকে বলে, এতক্ষণ লাগে নিচে আসতে? আমি তোকে কতক্ষণ ধরে ডাকতেছি। সরি ভাইয়া, আসলে পড়ছিলাম। তুমি না বললে আমি পড়তে বসবো, সেজন্যই তো ভার্সিটি থেকে আসার পর থেকে পড়তে বসছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই চাইছিলি না চকলেট? এই নে চকলেট। তুই একা খাবি না, নীলকেও দিবি। ও মাই গড, চকলেট এনেছো? থ্যাংক ইউ ভাইয়া। তুমি আমার কথা কত চিন্তা করো, আমি ভাবছি তুমি ভুলে গেছো। নিশার এমন হাসি দেখে দীপের মনটা শান্ত হয়ে যায়। নিজের প্রিয় মানুষের হাসি সবার কাছে ভালো লাগে। দীপের কাছে অনেক ভালো লাগে। তাই হাসিটা দীপ তখন খুশি মনে নিজের রুমে চলে গেল। কিন্তু তার ভিতরে কোনো একটা রাগ কাজ করছে। সেটা সে প্রকাশ করেনি নিশার সামনে, কারণ সে নিশার মন খারাপ করতে চায় না। নিশা তখন রুম থেকে চলে গেল। রুমে যাওয়ার পর নীলা তার কাছে আসলো। এদিকে দীপ নিজের রুমে বসে ভার্সিটির কিছু কাজ করছে। কারণ সে শুধু ভার্সিটিতে একজন স্টুডেন্ট নয়, সে ভার্সিটির 2 বারের ভিপি। নীলা তখন নিশার কাছে এসে বলল, আপু, তুমি আমাকে রেখে একা একা চকলেট খাচ্ছ, কিন্তু আমাকে একটা ডাকও দিলে না। তোকে কেন ডাক দিব? এটা দীপ্ত ভাইয়া আমার জন্য এনেছে। তোর জন্য আনলে নিশ্চয়ই তোকে ডাক দিতাম। আচ্ছা, আমি যাই, গিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করে আসি সে কেন শুধুমাত্র তোমার জন্য আনলো, আমার জন্য আনলো না কেন। আরে বোনু, রাগ করিস না, আমি তোর সাথে একটু মজা করছিলাম। এই নেয় তোর জন্য চকলেট। তোর ভাইয়া কি শুধুমাত্র আমার জন্য আনে নাকি, তোর জন্যও এনেছে। তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? তুমি কি ভাবছিলে তুমি আমারটাও খেয়ে নেবে? তুই কি আমাকে এতটাই স্বার্থপর ভাবিস? যদি স্বার্থপর হতাম তাহলে এতক্ষণে খেয়ে নিতাম। হয়েছে, এখন দাও আমার এটা, আমি খাবো। ওদিকে নীলের লোকজন কয়েকটা মেয়েকে নিয়ে চলে গেল। তারা এই মেয়েগুলোকে বিদেশে পাচার করবে। তারা মেয়ে পাচারের সাথে অনেক দিন থেকে জড়িত। মেয়েগুলো চিৎকার করে কান্না করছিল, কিন্তু তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল একদম সীমান্তের কাছাকাছি। চলে আসলো তখন রাত অনেক হয়ে গেছে। তারা ভেবেছিল কোনো সমস্যা হবে না তাদের সাথে, আইনের লোকদের কানেক্ট আছে, তাই তাদেরকে আটকানোর মতো কেউ নেই। যখন তারা সীমান্তের একদম কাছাকাছি পৌঁছে গেল, তখন হঠাৎ করে তাদের মধ্যে কালো মাস্ক পরা একটা লোকের আবির্ভাব ঘটল। ছেলেটা আসার পরে তাদেরকে মারতে শুরু করলো। তারা কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল। ছেলেটা তাদেরকে শুইয়ে দিল। এরপর তাদের যে লিডার ছিল তাদের কাছে গেল। এরপর বলল, মেয়েগুলোকে বিদেশে পাচার করার জন্য এখানে নিয়ে এসেছিস? দেখি তোর কত বড় সাহস এই মেয়েগুলোকে পাচার করিস। কিভাবে আমিও দাঁড়িয়ে আছি, দেখি তুই পাচার কর। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমার টাকা দেওয়া হয়েছিল এই কাজ করার জন্য, না হলে আমি এই কাজ কোনোদিন করতাম না। আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি, আর কোনোদিন এরকম কাজ করব না। ক্ষমা? তাও আবার তোদের? তোরা আমাকে হাসালি। তোদের মতো জঘন্য মানুষকে যদি ক্ষমা করি না, তাহলে সৃষ্টিকর্তাও আমাকে ক্ষমা করবে না। তোদের একটাই শাস্তি, মৃত্যু। তবে এইভাবে তোদেরকে মারবো না, তোদের এত ভয়ঙ্করভাবে মারবো যেটা তোরা কল্পনা করতে পারবি না। তোর নাম কি, আর তুই কি কাজ করিস? তাড়াতাড়ি বল। ভাই, আমার নাম তৌফিক,
আমি নীলের সাথে অনেকদিন ধরে কাজ করি। আমি এই কাজটা কোনোদিন করতে চাইছিলাম না, কিন্তু নীল আমাকে এই কাজ করতে বাধ্য করেছে, টাকার লোভ দেখিয়েছে। এজন্য আমি টাকার লোভে পড়ে এই কাজটা করতে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। তোর ক্ষমা দরকার, তাই না? চল চল, তোকে আমি ক্ষমা করে দিব। বলেই অপরিচিত ছেলেটা তৌফিককে টানতে টানতে নিয়ে গেল উপরের দিকে। পাহাড়ের একটা গর্ত, সেখানে গিয়ে ছেলেটার হাতে পায়ে ধারালো ব্লেড দিয়ে আঘাত করতে শুরু করলো। ছেলেটার মুখের উপর ধারালো ব্লেডের আঘাত, প্রতিটা আঘাতেই ছেলেটা পৃথিবী কাঁপানো আর্তনাদ করছিল। ওই অপরিচিত ছেলেটা তৌফিকের চোখের উপর ব্লেড দিয়ে আঘাত করলো। সুযোগ বুঝে ছেলেটার হাত থেকে তৌফিক পালিয়ে গেল। তবে পালিয়ে গেল নাকি ওই ছেলেটা তাকে ছেড়ে দিল, এটা কেউ জানে না। তৌফিক দৌড়াতে শুরু করলো। পিছন থেকে সেই অপরিচিত ছেলেটার চিৎকার করে হাসতে শুরু করলো আর বলতে শুরু করলো, তোর জীবন আর মাত্র 10 মিনিট। 10 মিনিট পরেই তুই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবি। তোরা কি ভেবেছিলি এইরকম নিরীহ মেয়েগুলোকে পাচার করে দিব্যি, তাই না? যতদিন আমি বেঁচে আছি ততদিন এটা করতে পারবি না। সেই ছেলেটা কতক্ষণ দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে বুঝতে পারল তার শরীর অবশ হয়ে আসছে, কারণ ওই ব্লেডের মধ্যে বিষ লাগানো ছিল। তাকে এমনভাবে আঘাত করা হয়েছে যাতে বিষ একদম ভিতরে চলে যায়। এত ভয়ঙ্করভাবে কোনো মানুষকে মারা হয়, এইটা হয়তো কেউ পারেনি। ছেলেটা চিৎকার করে কান্না শুরু করলো আর মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। সেই অপরিচিত লোকটা মেয়েগুলোর দিকে এগিয়ে আসলো এবং বলল, তোরা সবাই তো সিএস ভার্সিটিতে পড়ো, তোমাদের পরিচয় দাও। আমি তোমাদের সবাইকে তোমাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। চিন্তা করো না, আমি ওদেরকে যেভাবে মেরেছি তোমাদের সেভাবেই মারবো না। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এখানে এসেছি, তাই তোমরা এখন নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোমাদেরকে তোমাদের বাসায় পৌঁছাতে পারবো। তখন মেয়েগুলো লোকটার দিকে তাকালো, কিন্তু চিনতে পারলো না, কারণ লোকটার পুরো মুখে কালো একটা মাস্ক ছিল, যে কারণে লোকটার মুখ দেখা যাচ্ছিল না। তারা তখন কান্না করতে শুরু করলো। কেউ মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসলে কী রকম অনুভূতি হয় সেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। এইটা শুধু অনুভব করতে হয়। একরকম পরিস্থিতিতে মানুষ নিজেকে চিন্তা শক্তি হারিয়ে ফেলে। সেই মুহূর্তে যদি কেউ তাদেরকে সহযোগিতা করে, তাহলে সেটা তাদের কাছে স্বর্গ সুখের মতো মনে হয়। তখন একটা মেয়ে কান্না করতে করতে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আপনাকে আমরা চিনতে পারছি না। আপনি যদি আপনার পরিচয় দিতেন তাহলে অনেক ভালো হতো। আমাদের জীবন বাঁচিয়েছেন, আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমার প্রতি কৃতজ্ঞতা প্রবেশ করতে হবে না, এটা আমার একটা দায়িত্ব। আর আমার পরিচয় জেনে তোমাদের কোনো লাভ নেই। তোমরা নিজেদের পরিচয় দাও, আমি তোমাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করছি। এখন তাড়াতাড়ি তোমাদের বাসায় যেতে হবে। তোমাদের বাড়ির লোক হয়তো তোমাদেরকে পাগলের মতো খুঁজতেছে। মেয়েগুলো আর কোনো কথা বলল না, কারণ লোকটা তার নিজের পরিচয় প্রকাশ করতে চাইছে না। তখন তারা সবাই নিজেদের পরিচয় এবং তাদের ঠিকানা বলে দিল। তখন তাদেরকে নিয়ে যাওয়া হলো রোডের দিকে। সেখানে একটা গাড়ি দাঁড় করানো ছিল। সেই অপরিচিত লোকটা ড্রাইভারকে তাদের ঠিকানার নাম এবং সবকিছু একটা কাগজে লিখে দিয়ে বলল, এখানে তাদের প্রত্যেকের নাম ঠিকানা লেখা আছে। তুমি তাদের প্রত্যেকের বাসার সামনে গিয়ে তাদেরকে নামিয়ে দিয়ে আসবে। ভুলেও যেন কোনো ভুল না হয়, কারণ তাদের জীবনে এমনকি ঝুঁকির মুখে ছিল, তাদের উপর আবার আক্রমণও হতে পারে। তাই তোমাকে খুব সাবধানে পৌঁছে দিয়ে আসতে হবে। এখন যাও তাড়াতাড়ি। গাড়িটা চলে গেলে মেয়েগুলো যেন নিজেদের জীবন আবার ফিরে পেল। তাদের মধ্যে কি অনুভূতি হচ্ছে সেটা হয়তো তারা কাউকে বলে বোঝাতে পারবে না। এই মুহূর্তটা মানুষের জীবনে কতটা ইফেক্ট ফেলে সেটা একমাত্র সেই মানুষ জানতে পারবে যে একবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অনেকটাই স্বপ্নের মতো মনে হয়, যেটা আমরা বিভিন্ন সিনেমা বা গল্পের কাহিনীতে পড়ি, কিন্তু বাস্তবে সেটা কেমন সেটা হয়তো এই মেয়েগুলো উপলব্ধি করতে পেরেছে। ওদিকে নিশা তখন একটা অঙ্ক কিছুতেই বুঝতে পারছিল না, সেই জন্য দেখতে দীপের রুমে আসলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না। সে ভাবলো হয়তো ওয়াশরুমে, সেই জন্য অনেকক্ষণ ধরে বসে থাকলো,
কিন্তু ওয়াশরুম থেকে কোনো সারা শব্দই শুনতে পেল না। সেজন্য ওয়াশরুমে গিয়ে দেখলো, কিন্তু দীপকে দেখতে পেল না। সেজন্য ভাবলো হয়তো বাইরে গেছে, বেরিয়ে আসলো। একটু পরে খাওয়ার জন্য ডাকতে গেল, দেখলো দীপ তার রুম থেকে বের হচ্ছে। এটা দেখার পর নিশা অনেক বেশি অবাক হয়ে গেল। দীপের সামনে গিয়ে বলল, ভাইয়া, আমি মাত্র তোমার রুম থেকে বের হলাম। তুমি কোথায় ছিলে? হঠাৎ করে কোথা থেকে আসলে? আরে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি বারান্দায় বসেছিলাম, এটা দেখতে পাসনি? আমি বারান্দায় আমার চেয়ারে বসেছিলাম উল্টো হয়ে, সেজন্য হয়তো তুই খেয়াল করিসনি। আরে ভাইয়া, আমি কিভাবে এত বড় ভুল করলাম? আমি তো সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু তোমাকে কোথাও দেখতে পেলাম না। হঠাৎ করে তুমি কোথা থেকে আসলে? ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটলে কি কোনো কিছু পাওয়া যায়? পড়া বুঝতে গিয়েছিলি নাকি ঘুমাতে গিয়েছিলি সেটা আমি খুব ভালো করেই জানি। আমি দেখেছিলাম তুই ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিলি, তাই ভাবলাম হয়তো অনেক ঘুম পেয়েছে, তাই ফিরে আসতে গেলে জিজ্ঞেস করিনি। আচ্ছা ঠিক আছে, খেতে আসো, বড় আম্মু ডাকছে খেতে। খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নীল তার কাজ সফল হয়ে গেছে ভেবে অনেক আনন্দে ছিল। কিন্তু হঠাৎ করে তার বন্ধু রাফি আমি তার কাছে আসলো। অনেক চিন্তিত দেখাচ্ছিল তাকে। তাকে এত চিন্তিত দেখে নীল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুই এত চিন্তিত কেন? কি হয়েছে? কোনো সমস্যা? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। আমাদের কাজ সফল হয়নি। তৌফিককে কেউ একজন ভয়ঙ্করভাবে মার্ডার করে দিয়েছে। সাথে যত মেয়ে ছিল সবাইকে কারা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না। আমাদের যত লোকজন আছে সবাইকে মেরে ফেলা হয়েছে। তোর মাথা নষ্ট হয়ে গেছে? তুই কি বলতে চাইছিস বুঝতে পারছিস? আমাদের এত কষ্টের কাজ, আমরা এত কষ্ট করে 17টা মেয়েকে একত্রিত করলাম, আর তোরা সব কিছু ধ্বংস করে দিলি কিভাবে? তৌফিককে মেরেছে, কিছু বুঝতে পেরেছিস? দোস্ত, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার মাথায় কিছু ঢুকতেছে না। এত ভয়ঙ্করভাবে তৌফিককে মারা হয়েছে, তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। রাতে তাকে মারা হয়েছে, সকালের ভিতরেই তার শরীর পচে গেছে। তোরা একটা কাজ ঠিক মতো করতে পারিস না। একটু পর আমার কাছে কল আসবে, আমি কি বলবো তাদেরকে? তারা অপেক্ষা করছে হয়তো, এতক্ষণে তাদের কাছে মাল পৌঁছে যাবার কথা, কিন্তু তোরা কিছুই করতে পারলি না। এখন আমি তাদেরকে কি বলবো? আমি কিভাবে তাদের টাকা ফেরত দেব? আমার মনে হচ্ছে এসবের পিছনে কোনো না কোনোভাবে দীপ্ত জড়িয়ে আছে, কারণ দীপ্ত ছাড়া আমাদের বর্তমানে কোনো শত্রু নেই। না, আমার মনে হয় না দীপ্ত এসবের সাথে জড়িত আছে, কারণ দীপ্ত আমাদের এই ব্যাপারে কিছুই জানে না। আর যদিও জেনে থাকে তবুও দীপ্ত একা এসব করতে পারবে না। অন্য কেউ আছে যে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। কিন্তু তোর সামনে তো ভার্সিটির নির্বাচন, তুই কি করবি? গতবারও ফেল করেছিস, এবার কিন্তু ফেল করলে চলবে না দীপ, তোকে হারাতে হবে, না হলে ভার্সিটিতে আমাদের পাওয়ার চলবে না। এটাই তো আমিও চিন্তা করছি, কিন্তু তাকে দুর্বল করা অসম্ভব। বর্তমানে ওকে সবাই অনেক পছন্দ করে, ওকে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমাকে অন্য কোনো পন্থায় ওকে অ্যাটাক করতে হবে। যদি দীপ্ত না থাকে তাহলে আমি নিশ্চয় নির্বাচনে জয়লাভ করব, কিন্তু দীপ্ত যতদিন আছে ততদিন আমি কিছুতেই কিছু করতে পারবো না। তাই তাকে আগে সরিয়ে দিতে হবে। কিন্তু দীপ্ত কি এমনি এমনি ছেড়ে দিবে? ওকে সরানো অসম্ভব। ওকে সব ছাত্রছাত্রীরা পছন্দ করে, সবার কাছেই তার মর্যাদা আছে। হঠাৎ আমরা অ্যাটাক করে ওকে দুর্বল করা অসম্ভব। তোকে এসব ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, আমি ওর সবচেয়ে দুর্বল জায়গায় চিনি। ওকে ওই জায়গায় অ্যাটাক করব, এতে করে দীপ্ত ধ্বংস হয়ে যাবে। দীপ্ত নিজে থেকে সব কিছু থেকে সরে যাবে, কাউকে কিছু করতে হবে না। দোস্ত, তুই কি করতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমাদের এসবের কি হবে? আমরা যে এত কষ্ট করে এতগুলো মেয়েকে পাঠালাম, সবাই পালিয়ে গেল। এখন আমরা কি করব? তাদেরকে কি জবাব দিব? তুই এখন এক কাজ কর, আমার যত লোকজন আছে সবাইকে নিয়ে ছড়িয়ে পড়। আবার আমাদেরকে মেয়ে কালেক্ট করতে হবে। এবার আর ওদেরকে বিদেশে পাচার করব না, দেশের ভিতরেই তাদেরকে দিয়ে ব্যবসা করাবো। এরপর সেখান থেকে আমরা টাকা ইনকাম করব। আচ্ছা ঠিক আছে দোস্ত, কোনো চিন্তা করবি না, আমি এখনই ছড়িয়ে পড়তেছি আমার লোকজন নিয়ে। আমাদের যত টাকা লস হয়েছে সেই টাকা আমরা তুলে আনবো। নীল তখন দাঁড়িয়ে হাসতে শুরু করলো।
তার এত টাকা লস হয়েছে এমনিতেই। তার মাথা গরম, কিন্তু দীপের কথা ভাবতেই তার মাথায় হাসি চলে আসলো। ওইদিকে দেখতে পাচ্ছি এটাই আসলো। আসার পর দীপ তার বন্ধুদের সাথে কথা বলতে শুরু করলো। ফাহিদ তখন তাকে বলল, দোস্ত, আমি যে ইনফর্মার লাগিয়েছিলাম নীলের পিছনে, তার কাছ থেকে স্পষ্ট খবর পেয়েছি কালকে রাতে অপরিচিত কেউ একজন সব কিছু শেষ করে দিয়েছে। নীলের যত লোকজন ছিল সবাই মারা গিয়েছে, ওর প্ল্যান ধ্বংস হয়ে গিয়েছে। নীলের লোকজন মেরে কেউ একজন মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। তাহলে তো ভালোই হলো, আমাদের কিছু করতে হবে না। আমরা এতক্ষণ চিন্তায় ছিলাম এই ব্যাপারটাই নিয়ে পুলিশের কাছে কিভাবে যাব। তার অনেকদিন শত্রুকে কোনো দিকে কাজে লাগিয়ে রেখেছে কে জানে। তা অবশ্য ঠিক, আমরা তো চিন্তা করছিলাম। আমাদেরকে কোনো চিন্তা করতে হলো না, সব কিছু তারাই সমাধান করে ফেললো। কিন্তু তারা এবার অনেক শক্ত হয়ে ভার্সিটিতে নির্বাচন নামবে। তোর জায়গা ধরে রাখাটা একটু কষ্টকর হবে মনে হয়। এই ব্যাপারে আমি কোনোদিন চিন্তাও করিনি, আর সামনেও করব না, কারণ আমি এটা কোনোদিনই হতে চাইনি। ভার্সিটির সবাই মিলে আমাকে ভিপি বানিয়েছে। যখন তাদের প্রয়োজন শেষ হবে তখন তারা আমাকে নির্বাচিত করবে, কিন্তু আমি তোদেরকে জোর করব না। তোরা যাকে পছন্দ তাকে নির্বাচিত করবে, এই ব্যাপারে আমি কোনো আপত্তি নেই। তারা যদি নীলকে পছন্দ করে তাহলে নীলকেই ভোট দিবে, কিন্তু আমি সৎ পথে নির্বাচন করার চেষ্টা করব। অসৎ পথে যদি তারা নির্বাচন করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হবে। তোর কি মনে হয় নীল জীবনে সৎ পথে নির্বাচন করার চেষ্টা করবে? গতবারও ঝামেলা করার চেষ্টা করলো, কিন্তু পরবর্তী সময়ে ব্যর্থ হয়েছে। কিন্তু এবার মনে হয় না এরকম ছোটোখাটো ঝামেলা করবে। এবার ঝামেলা করে যদি, তাহলে বড় ঝামেলা করবে। ভার্সিটির কেউ নীলকে সহ্য করতে পারবে না, তাকে কে ভোট দেবে? সে যদি পাশ করে তাহলে দুর্নীতি করে পাশ করবে, এছাড়া তার হাতে আর কোনো উপায় নেই। যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে কি আমরা বসে থাকবো? আমরাও তা হাত পা আছে, আমরাও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। তুই এই সবের ব্যাপারে কোনো চিন্তা করবি না। এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, আগে পড়াশোনায় মনোযোগ দে। এইসব নির্বাচন দিয়ে কি হবে? এরপর তারা দুজন ক্লাসে চলে গেল। তবে আসার সময় নিশাকে নিয়ে এসেছিল। তার প্রতিদিন একটা কাজ, নিজের গাড়িতে করে নিয়ে আসা নিশাকে এবং নীলাকে। নীলাকে নিজের স্কুলে নামিয়ে দিয়ে নিশাকে নিয়ে চলে আসে ভার্সিটিতে। নিশা এবার অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে, আর দীপ ফাইনাল ইয়ারে। নিশা তখন ক্লাস করে বাইরে বের হয়ে আসলো, তার ক্লাস শেষ হয়ে গেছে তাড়াতাড়ি। তখন তারা দুই বান্ধবী বের হচ্ছিল। তার বান্ধবী রিয়া তখন তার দিকে তাকিয়ে বলল, দোস্ত চল ফুচকা খেয়ে আসি। তোর কি বলিস? যদি ভাইয়া বের হয়ে যায় তাহলে আমাকে দেখলে বকবে। আমাকে বলেছে অপেক্ষা করার জন্য। আরে কিছু হবে না, আমি দীপ্ত ভাইয়াকে বলবো আমি তোকে নিয়ে গিয়েছিলাম। তুই আমার সাথে চল। আর অনার্স ফাইনাল ইয়ারের ক্লাস শেষ হতে এখনও প্রায় 20 মিনিট বাকি। 20 মিনিটের ভিতরে আমরা চলে আসবো। এরপর তারা দুজন চলে গেল ফুচকা খেতে। যখন ফুচকা খাচ্ছিল তখন হঠাৎ করে নিশার চোখ পড়ল সামনে একটা ছেলের দিকে। ছেলেটা একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে। এটা দেখার পর তার অনেক ভালো লাগলো, কারণ ছেলেটা অনেক বড় একটা কাজ করছে। বর্তমান মানুষ তো এরকম কাজ কিছুতেই করতে চায় না। এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা যখন আসছিল তখন হঠাৎ করে একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে ফেলে দেয়। এটা দেখার পর নিষেধ দৌড়ে ছেলেটার কাছে যায়। ছেলেটার তেমন কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র হাতে আঘাত পেয়েছে, হালকা রক্ত বের হচ্ছিল। সেই জন্য সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, আরে আপনার তো হাত কেটে গেছে, আপনি একটু দেখে শুনে চলাফেরা করবেন না? আপনি মানুষকে রাস্তা পার করে দিচ্ছেন, কিন্তু নিজেই রাস্তা পার হতে পারেন না। ছেলেটা তখন তার দিকে তাকালো মাথা নিচু করে। ছেলেটার ব্যবহার দেখে তার কাছে অনেক ভালো লাগলো, কারণ সে কোনো প্রতিবাদ করলো না, তার কথা মাথা নিচু করে মেনে নিল। তখন নিশা আবার বলল, দেখি আপনার হাত তো অনেক কেটে গেছে। বলেই সে নিজের ওড়নার একটা অংশ ছিঁড়ে ছেলেটার হাতে বেঁধে দিতে চাইল, কারণ ছেলেটা অনেক ভালো একটা কাজ করছিল। এরকম মানুষকে সহযোগিতা করতে পারাটাও ভাগ্যের বিষয়, সেই জন্য সে সহযোগিতা করছিল। যখনই সে ছেলেটার হাতে কাপড়টা বাঁধতে যাবে তখন তার কাঁধে কেউ একজন হাত দিল। সে পিছন ফিরে দেখল দীপ দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে আগুন ঝরে পড়ছে।
এটা দেখার পর নিশা কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না। তখন দীপ বলল, আমি তোকে ভার্সিটির ভিতরে অপেক্ষা করতে বলেছিলাম, তুই কেন বাইরে আসলি? আর এইখানে সব কি হচ্ছে? আসলে ভাইয়া উনি রাস্তা পার হতে গিয়ে পড়ে গিয়েছিলেন, হাত কেটে গেছে, সেই জন্য আমি ওনার হাতে এই কাপড়টা বেঁধে দিতে চাইছিলাম। অনেক রক্ত পড়ছে দেখছো। আমার হাতে দেয়, আমি এটা বেঁধে দিব। বলেই দীপ টান দিয়ে নিশার হাত থেকে কাপড়ের টুকরোটা নিল আর ছেলেটার হাতে বেঁধে দিল। ছেলেটাকে সেখান থেকে চলে যেতে বলল। ছেলেটা আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। দীপ তখন নিশাকে টানতে টানতে গাড়িতে এনে বসালো। এরপর তার দিকে তাকিয়ে বলল, মানুষের জন্য এত দরদ কোন দিক থেকে হলো? কই, আমার তো এরকম হলো, কোনোদিন এরকম করিসনি। ছেলেটার হাত কেটেছে বলে তুই নিজের ওড়না ছিঁড়ে ছেলেটার হাতে বেঁধে দিতে গিয়েছিলি। এত দরদ কোথা থেকে আসে রে? আসলে ভাইয়া ছেলেটা একটা অন্ধ মানুষকে রাস্তা পার করতে গিয়েছিল, এরপর ফিরে আসার সময় অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছে, সেজন্য আমার অনেক মায়া হচ্ছিল, তাই এরকম কাজ করেছি। কেন, আমি কি ভালো কাজ করিনি? দীপের মাথা রাগে ফেটে যাচ্ছে। সে কোনো কথা বলতে পারছিল না। তখন সে কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। কোনো মতে গাড়ি এনে বাড়িতে পার্ক করে, নিজের রুমে চলে যায়। গিয়ে শাওয়ার সেরে তার নিচে দাঁড়িয়ে মাথা ঠান্ডা করতে শুরু করে, কারণ তার মাথা গরম হয়ে গেলে সে কি করে নিজেই জানে না। তার নিজের প্রতি কন্ট্রোল থাকে না, সেজন্য সে কোনো সময় রাগের মাথায় কিচ্ছু করতে চায় না। এরপরেও নিশা তাকে বারবার রাগিয়ে দেয়। তখন সে মনে মনে বলতে শুরু করলো, নিশা, তুই কোনোদিন আমার ভালোবাসা গভীরতা বুঝতে পারবি না। আমি তোকে কতটা ভালোবাসি সেটা যদি বলে প্রকাশ করতে পারতাম তাহলে তোকে বোঝাতে পারতাম, কিন্তু কেউ একজন বলেছিল ভালোবাসা ভাষায় বলে প্রকাশ করা যায় না। অস্বস্তির প্রত্যেকটা কোনায় কোনায় একটা মিশ্রিত থাকে। আমি তোকে কতটা ভালোবাসি সেটা একমাত্র আমি জানি। আমার প্রতিটা নিঃশ্বাস তোকে নিয়ে ভাবে, কিন্তু তুই আমার কথা একটি বারের জন্যও চিন্তা করিস না। আমার কি ভালো লাগে খারাপ লাগে সেটা কি তুই একবারের জন্য চিন্তা করিস না? তোর ভালো লাগা খারাপ লাগা কি আমি দেখি না? তুই যেটা ভালোবাসিস সেটাই আমি করার চেষ্টা করি। তুই যেটা অপছন্দ করিস সেটা আমিও অপছন্দ করি। এটাকে তো তোর প্রতি আমার দুর্বলতা মনে করিস না। কেন তুই বুঝতে চাস না? শুধু মুখে বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা কি হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্কের নাম না? তাহলে ভালোবাসা কি? ভালোবাসা কি শুধু ভালোবাসি ভালোবাসি বললেও ঘুরে বেড়ানোর না? ভালোবাসা তো অন্তরের গভীর থেকে অন্যের প্রতি আকর্ষণ অনুভবের না। আমি জানি না আমি তোকে কোনোদিন বলতে পারবো কিনা আমি তোকে ভালোবাসি। জানি না তুই আমাকে কোনোদিন ভালোবাসবি কিনা, কিন্তু একটা কথা মনে রাখবি, তুই আমার এই হৃদয়ের প্রতি স্পন্দনে আছিস। তোকে আমার থেকে কেউ কোনো দিন আলাদা করতে পারবে না। যদি আলাদা হয়ে যাস তাহলে তো সেটা শুধু শারীরিক দূরত্ব, এবং আমার থেকে তোর অন্তরের দূরত্ব কোনোদিন হবে না। আমি জানি হয়তো তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু তোকে আমি কতটা ভালোবাসি সেটা না পৃথিবীর কোনো যন্ত্র দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। আমি নিজেও জানি না তোকে কেন এতটা ভালোবাসি। ভালোবাসা হয়তো এটারই নাম। ভালোবাসার কারণ বর্ণনা করা যায় না। যদি আমি বর্ণনা করতে পারি আমি তোকে কেন ভালোবাসি, তাহলে এটা তো আমার ভালোবাসা নয়। তোর প্রতি আমার ভালো লাগার কারণ বর্ণনা করা, কিন্তু ভালোবাসার কারণ বর্ণনা করা যায় না। আমিও ঠিক তেমনই হয়ে গেছি। আমি তোর প্রতিটা আঘাত সহ্য করে যাব, কিন্তু জবাব আমার কাছ থেকে তুই পাবি না। দীপ কান্না করছে। ছেলেরা নাকি সহজে কান্না করে না, কিন্তু ভালোবাসার মানুষের কাছে প্রতিটা মানুষই দুর্বল। পৃথিবীর সবচেয়ে দুর্বলতম জায়গা যদি বলা হয় কোথায়, তাহলে ভালোবাসার মানুষের কাছে আসা। এই জায়গায় আসার পর প্রতিটা শক্ত মানুষও মোমের মতো গলে যায়। দীপের অবস্থাটাও ঠিক সেরকম হয়ে গেছে, কিন্তু নিশার সামনে গেলে তার রাগ কেমন জানি চলে যায়। যতই চেষ্টা করে নিশাকে মারার, কিন্তু মারতে পারে না। মারার পর নিজেকেই আঘাত করে, নিজেকেই। তাই সে রাতের বেলা খাবারও খেলো না, নিজের রুমের মধ্যে শুয়ে থাকলো। কি করবে? পরের দিন একাই ভার্সিটিতে চলে গেল। তার কাজ আছে বলে ড্রাইভারকে বলল বাকি দুইজনকে পৌঁছে দেওয়ার জন্য। ভার্সিটিতে গিয়ে ক্লাসে চলে গেল, কোনো দিকে তাকালো না। নিশার কাছে ব্যাপারটা খারাপ লাগলো, কারণ দীপ তার সাথে কথা বলছে না। দীপের এমন ব্যবহার তার কাছে অনেক অসহ্যকর মনে হচ্ছিল, কারণ দীপের সাথে কথা না বললে
তার ভালো লাগে না। কিন্তু নিশা ক্লাসে গিয়ে অবাক হয়ে গেল, কারণ কালকে সেই ছেলেটা ক্লাসে বসে আছে। তাকে দেখে ছেলেটা এগিয়ে এসে বলল, হ্যালো, আমি মিরাজ। কালকে আপনার সাথে কথা হয়নি। উনি কে ছিলেন? আপনার বয়ফ্রেন্ড নাকি? নিশা তখন নিঃসন্দেহে ছেলেটার সাথে হাত মিলায়, কারণ ছেলেটা অনেক ভালো। তখন সে হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি নিশা। না, কালকে উনি আমার বয়ফ্রেন্ড ছিলেন না, আমার বড় চাচাতো ভাই ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কালকে আমাকে সহযোগিতা করার জন্য। আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি। উনি মাঝখান থেকে চলে আসলেন। আমরা তো একই ক্লাসে পড়ি। আপনার সাথে কালকে পরিচিত হয়ে ভালো লাগলো। আমি নতুন এই ভার্সিটিতে এসেছি। আমরা কি বন্ধু হতে পারি? নিশা তখন কিছুক্ষণ চিন্তা করলো কি করবে। এরপর মনে মনে ভাবলো এরকম একটা মানুষের সাথে বন্ধুত্ব করাই যায়, যে মানুষকে সহযোগিতা করে। তখন সে বলল, ওকে, আমরা যখন একই ক্লাসে পড়ি তাহলে বন্ধু হতেই পারি, শুধুমাত্র ফ্রেন্ড আমরা। যাক, ভালো হলে। আমার এই ভার্সিটিতে কারো সাথে বন্ধুত্ব নেই। আমি নতুন ভার্সিটিতে এসেছি, কাউকে চিনি না। আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আমরা তো এখন বন্ধু হয়ে গেছি। এখনো কি আপনাকে আপনি করে কথা বলবো? আমি তোমায় তুমি করে বলবো। ওকে, সমস্যা নেই। আমিও তোমাকে তুমি করে বলবো। তাহলে আমরা এখন থেকে একই ডেস্কে বসি, সমস্যা কি? না, কোনো সমস্যা নেই, বসো। এরপর তারা অনেকক্ষণ গল্প করলো ছেলেটার সাথে। কথা বলে নিশার অনেক ভালো লাগলো। অনেক ভালো একটা ছেলে, সাথে তার ব্যবহারও অনেক ভালো। সবার সাথে হাসি মুখে ব্যবহার করছে। যখন ক্লাস শেষ করে বের হলো, তখন তারা দুজন বাইরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে মিরাজ বলল, নিশা, কালকে তো তুমি আমার কারণে ফুচকা খেতে পারোনি। আজকে চলো আমরা দুজনে মিলে ফুচকা খেতে যাই। চিন্তা করো না, এটা আমার পক্ষ থেকে তোমাকে ট্রিট। কালকে আমাকে বাঁচাতে গিয়ে তোমার ফুচকাটা নষ্ট হয়ে গেল। না, সমস্যা নেই। আর এখন ভাইয়া চলে আসবে, আমাকে বাসায় যেতে হবে। তোমার সাথে কালকে খাবো। কোথায়? এখন তো ওনার ক্লাস শেষ হতে অনেক দেরি আছে। চলো আমরা দুজন মিলে যাই ওখানে। নিশা আর মানা করলো না। মিরাজের সাথে চলে গেল ফুচকা খেতে। সেখানে গিয়ে দুজন গল্প করছিল। ওদিকে দীপ ক্লাস শেষ করে নিশাকে দেখতে না পেয়ে বাইরে চলে আসলো। বাইরে আসার পর দেখলো নিশা মিরাজের সাথে ফুচকা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর সে রেগে গিয়েছিল। সে সেখানে আর দাঁড়াতে পারল না, সেই জন্য সেখান থেকে চলে আসলো বাসায়। আসার পর তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ওদিকে রাস্তার মধ্যে একটা গরিব ছেলে আসলো নিশা এবং মিরাজের সামনে সাহায্য চাওয়ার জন্য। তখন মিরাজ ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, ভাই, তুমি তো মনে হয় কালকের থেকে কিছু খাওনি। আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খাওয়াবো। তোমার কোনো সমস্যা হলে তুমি আমার কাছে আসবে, এখানে এসে দাঁড়াবে। ওই সময় আমি প্রতিদিন ভার্সিটিতে আসব। এই সময় আমি তোমাকে সহযোগিতা করব, কোনো চিন্তা করো না। মিরাজের ব্যবহার দেখে নিশার অনেক ভালো লাগলো। গরিব মানুষদের প্রতি তার কত ভালো ব্যবহার। এইসব দেখার পর নিশার অনেক ভালো লাগলো। মিরাজ ছেলেটাকে নিয়ে গেল। একরকম নোংরা ছেলেকে অনেকেই পছন্দ করে না, কিন্তু সে কত সহজ সরলভাবে ছেলেটার সাথে কথা বলছে। এটা দেখার পর নিশাও তাদের পিছন পিছন যেতে লাগলো। খাওয়া দাওয়ার পর মিরাজ ছেলেটার হাতে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নাও ভাই, এটা তুমি রাতে খাবার কেনার সময় ব্যবহার করবে। আর তুমি কালকে এই সময় এখানে চলে আসবে। আমি তোমাকে সহযোগিতা করব, কেউ না করলেও তুমি কোনো চিন্তা করো না। ছেলেটা হাসি মুখে সেখান থেকে চলে গেলে নিশা তখন মিরাজের দিকে তাকিয়ে বলল, তোমার ব্যবহার সত্যিই চমৎকার। তোমার মতো চিন্তা গরিব মানুষদের প্রতি এরকম যদি সবাই করতো, তাহলে গরিব মানুষেরা অনেক ভালো জীবনযাপন করতো। নিশা, এটা বললে আমার লজ্জা লাগে। আমি কাউকে দেখানোর জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য এসব করি না। আমার তাদের প্রতি একটা দায়িত্ব আছে। আমরা সবাই যদি সবার পাশে দাঁড়াই, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। আমি এটা করারই চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। তাহলে কালকে কথা হবে, এখন আমাকে চলে যেতে হবে। তোমার নাম্বারটা দিয়ে যাও, রাতে যদি কোনো প্রয়োজন হয়। এখন তো আমরা বন্ধু, আমরা একে অপরের সাথে নাম্বার শেয়ার করতেই পারি, তাই না? নিশা তখন নাম্বার দিয়ে দিল।
তার কাছে ব্যাপারটা তেমন একটা সন্দেহজনক মনে হলো না, কারণ ছেলেটা অনেক ভালো এবং ব্যবহারও অনেক সুন্দর। এর সাথে তার চরিত্র অনেক ভালো। কিন্তু নিশা যখন ভার্সিটির ভিতরে আসলো তখন দীপকে দেখতে পেল না, সে চলে গেছে। এটা দেখার পর তার অনেক খারাপ লাগলো, কারণ দীপ তাকে না নিয়ে গেল। সে মনে মনে ভয় পেল, দীপ মনে হয় বাসায় গিয়ে তার সাথে চিৎকার চেঁচামেচি করবে। সেই জন্য সে ভয়ে ভয়ে বাসার ভিতরে প্রবেশ করলো, কিন্তু কোনো সমস্যা হলো না। খাবার টেবিলে যখন বসলো তখন দীপের মা নীলার দিকে তাকিয়ে বলল, আমার ছেলেটার কি হয়েছে নীলা? কালকে রাত থেকে কোনো খাবার খাচ্ছে না, এরকম করছে কেন? নীলা, নিশা, তোরা কিছু জানিস? আমি কি বলবো আম্মু, আমি তার রুমের কাছে যেতে পারি না, রুম থেকে বের করে দেয়। কথা বলছে না কারোর সাথে, কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় আছে মনে হয়। এভাবে করলে তো শরীরটা খারাপ করবে। আমি আমার ছেলেটাকে এভাবে দেখতে পাচ্ছি না, তুই ওকে ডেকে নিয়ে আয়। নীলা উঠে চলে গেলে নিশাও চিন্তায় পড়ে গেল, দীপ কেন এরকম করছে। শুধু তার সাথে কথা বলছে না ভাবছিল, কিন্তু দীপ কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এর কারণ কি? কিন্তু কিছুক্ষণ পর নীলা ফিরে আসলো, হতাশ হয়, কারণ দীপ তাকে বকা দিয়ে বের করে দিয়েছে। দীপ সকালেও নীলাকে তার রুমে ডাকতে যেতে নিষেধ করেছে। নীলা তখন মন খারাপ করে তার মাকে বলল, তোমার ছেলে আমাকে বকা দিয়ে রুম থেকে বের করে দিয়েছে, এরকম ব্যবহার কেন করছে? আমি তাকে খাবারের জন্য ডাকলাম আর সে আমাকে মারার জন্য তেড়ে এসেছে। দীপের মাও খাবার বন্ধ করে দিলেন। নিজের ছেলের এরকম ব্যবহার দেখে তার ছেলের কি হয়েছে তিনি খুঁজেও পাচ্ছে না। ওদিকে দীপ নিজের রুমে বসে কান্না করছে। সে সহজে কান্না করে না, কিন্তু আজকে সে কান্না থামাতেই পারছে না। নিজের প্রিয় মানুষটা দূরে চলে যাবে, এটা কেউ মেনে নিতে পারবে না। দীপও মেনে নিতে পারছিল না। এই একটা ছেলে তার জীবনে হঠাৎ করে কিভাবে চলে আসলো। অনেক ভালোই তো ছিল তার জীবন। নিশা তখন উঠে গেল, কিন্তু দীপের রুমে সামনে গিয়ে দেখলো দীপ বিছানায় শুয়ে আছে। নিশা দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, ভেতরে আসতে পারি? দীপ তাড়াতাড়ি বিছানা থেকে উঠে চোখের জল সবার আড়ালে মুছে নিলেও নিশার আড়ালে মুছতে পারল না। তখন নিশা দৌড়ে আসলো, ভিতরে এসে দীপের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়া, তুমি কান্না করছিলে কেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? তুমি আমাকে বলো, তুমি কেন এরকম ব্যবহার করছো? আজকে ভার্সিটিতে যাবার সময় আমাকে নিয়ে গেলে না, আবার আসার সময় আমাকে নিয়ে আসলে না, এর কারণ কি? আমার কাজ ছিল, সেই জন্য আমি চলে গিয়েছিলাম। আর আসার সময় দেখলাম তুই ব্যস্ত, তাই সেই জন্য তোকে নিয়ে আসতে পারিনি। সরি। ভাইয়া, তুমি এরকম ব্যবহার করো না। তোমার এরকম ব্যবহার আমার কাছে ভালো লাগছে না। তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো। দেখো, বড় আম্মুও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তোমার কারণে। সবাই কষ্ট পাচ্ছে, তুমি কেন এটা বুঝতে পারছো না? তোকে আমার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, আর সবাইকে বলে দিবি আমার ব্যাপারে কোনো চিন্তা না করতে। আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে নিব। আমি ভার্সিটির একটা বিষয় নিয়ে চিন্তায় আছি, তাই আমার সাথে যেন কেউ যোগাযোগ করার চেষ্টা না করে, এটা সবাইকে বলে দিবি। না ভাইয়া, তোমাকে রেখে আমরা খেতে পারছি না। তুমি না খেলে আমরা খেতে পারি না, এটা তুমি জানো না? তুমি কেন এরকম করছো? তুমি চলো আমাদের সাথে, খেয়ে আবার চলে আসবে। এই, তুই বুঝতে পারছিস না আমি তোকে কি বলছি? আমি একটা বিষয় নিয়ে টেনশনে আছি, আমাকে কি একটু একা থাকতে দিবি না? তোদের কারণে কি করব আমি বলতো? বাড়ি ছেড়ে চলে যাব নাকি? বল বল, আমি বাড়ি ছেড়ে চলে যাই? নিশা এবার কান্না করে দিল। দীপের এই ব্যবহার দেখে আর থেমে থাকতে পারল না, কারণ সে নিশার কান্না সহ্য করতে পারে না। পৃথিবীর সব কিছু সহ্য করতে পারবে, কিন্তু এই জিনিসটা সে সহ্য করতে পারবে না। সেই জন্য সে উঠে চলে গেল নিশার সাথে। এরপর খাওয়া দাওয়া করলো। সবাই অনেক বেশি খুশি হলো, কারণ দীপ খাবার খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দীপ আবার রুমে চলে আসলো, এসে আবার কান্না করতে শুরু করলো, আর আকাশের দিকে তাকিয়ে বলল, আজ আমাবস্যার রাত, অন্ধকার চারিদিকে, আমার জীবনটাও অন্ধকার হয়ে গেছে। নিশাকে আমি কিভাবে বোঝাবো? তোকে তো আমি জোর করে কোনো কিছু করতে পারবো না, কারণ সে এখন আর ছোট্ট নেই যে তাকে জোর করে কোনো কিছু করানো যাবে। এখন সে বুঝতে শিখেছে, তাই সে কি আমার ভালোবাসা বুঝতে পারে না? পৃথিবীর সব কিছুই তো সে বুঝতে পারে, কিন্তু শুধুমাত্র আমার ব্যাপারে কোনো রকম করে। কেন এরকম করে সে?
ওদিকে নিশা চিন্তা করতে শুরু করলো দীপ তার সাথে কেন এরকম ব্যবহার করছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কারণ সে তো কোনো ভুল কাজ করেনি যার কারণে দীপ তার সাথে এরকম ব্যবহার করবে। তার মানে কি সত্যি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছে? এর মধ্যে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো। সে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মিরাজ বলল, নিশা, আমি মিরাজ। তুমি আমাকে চিনতে পেরেছো? চিনতে পেরেছি। তুমি হঠাৎ করে কল করলে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, এমনি ভাবলাম তোমার সাথে কথা বলি। তোমার বাবা মা সবাই ভালো আছেন? নিশা তখন কিছুক্ষণ চুপ করে গেল। বাবা মার কথা মনে আসতেই তার কান্না আসতে শুরু করলো। কিন্তু মিরাজকে বলল, মিরাজ, আমার বাবা আমাকে রেখে ছোটবেলায় মারা গিয়েছে। এরপর থেকে আমি আমার বড় আব্বু আর বড় আম্মুর কাছে থাকি। ও সরি, মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। আসলে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। ইটস ওকে, তুমি হয়তো না জেনে এটা করেছো, তাই এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওদিকে দীপ রুমে বসে বসে চিন্তা করছিল কি করবে। তখন সে মনে মনে ভাবলো নিশাকে এবার ভালোবাসার কথা জানিয়ে দিলেই তো হয়। সে তো নিজের ভালোবাসার কথা নিশার কাছে প্রকাশই করেনি, তাহলে নিশা তার ভালোবাসার কথা কিভাবে বুঝবে? তখন সে সিদ্ধান্ত নিল আজকে রাতে ভালোবাসার কথা বলে দিবে। সেই জন্য নিশার জন্য কিনা একটা সুন্দর হীরের আংটি নিয়ে চলে গেল নিশার রুমে। কিন্তু রুমে যখন প্রবেশ করতে যাবে তখন শুনতে পেল নিশা কারোর সাথে অনেক হেসে কথা বলছে। তখন সে কথা শোনার চেষ্টা করলো। নিশা তখন মিরাজকে বলছিল, আসলে আমি কোনোদিন কারোর সাথে বন্ধুত্ব করতে পারিনি শুধুমাত্র ভাইয়ার কারণে। ভাইয়া আমাকে সবসময় শাসনের মধ্যে রাখে, কারোর সাথে বন্ধুত্ব করতে দেয় না। আমি জানি না ভাইয়া কেন এসব করে, তবে আমার এসব খুব একটা ভালো লাগে না। আমি চাই মুক্ত হয়ে জীবন যাপন করতে, কিন্তু ভাইয়ার কারণে সেটা পারি না। ভাইয়ার শাসন আমার উপর অনেক কড়া, তাই কেউ কোনো কথা বলতে পারে না ভাইয়ার উপরে। তবে তোমার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর অনেক ভালো লাগছে। এখন মনে হচ্ছে নিজেকে অনেকটাই স্বাধীন। এই কথা শোনার পর দীপ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে নিজের রুমে আসলো। রুমে এসে কান্না করতে শুরু করলো। চিৎকার করতে করতে নিজের রুমের সব জিনিসপত্র ভাঙতে শুরু করলো। এরপর বলল, নিশা, তুই কি এটা কিভাবে বলতে পারলি? আমি তোকে শাসন করি তোর কারণে, আমি কোনো কাজ করতে পারি না। কিন্তু তুই আমাকে বললি কি করে এই কথাটা, যে আমি তোর জীবন শেষ করে দিচ্ছি? আমার কারণে তুই স্বাধীনভাবে জীবনযাপন করতে পারিস না? যা, আজ থেকে তোকে স্বাধীন করে দিলাম। যা, তুই তোর মতো জীবনযাপন কর। আমি তোর জীবনে কোনো দিন কোনো সমস্যা নিয়ে আসবো না। আজ থেকে তুই মুক্ত, যেভাবে ইচ্ছে সেভাবে থাক। আমি না হয় অন্ধকার থেকেই তোকে ভালোবেসে যাব। আমি কোনোদিন তোর সামনে আর আমার ভালোবাসার কথা প্রকাশ করব না, কারণ আমার কাছে আসলে তো তুই বন্দি হয়ে যাবি। আমি তোকে বন্দি করতে চাই না। তুই আমার কাছে আসলে ভালো ফিল করিস না, তো তুই কার কাছে গিয়ে ভালো ফিল করিস তার কাছে চলে যা। আমি আর কোনো দিন তোর ব্যাপারে কোনো কথা বলবো না। এরপর থেকে দীপ আর নিশার ব্যাপারে কোনো কথা বলেনি। খুব প্রয়োজন ছাড়া নিশার সাথে সে কোনো কথা বলে না। ওদিকে নিশা ভাবছে দীপ কেন এরকম ব্যবহার করছে, কারণ আগে তাকে অনেক শাসন করত। এখন যদি খুব ইমার্জেন্সি থাকে তাহলে দুই একটা কথা বলে, প্রয়োজন ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করে না। প্রথম নিশা কিছুটা কষ্ট পেলেও পরে মিরাজের সাথে সম্পর্ক আরও গভীর হওয়ার কারণে দীপের ব্যাপারটা কিছুটা ভুলে গেছে নিশা। এটাই স্বাভাবিক। মানুষ যখন নতুন কারোর সাথে গভীর হতে শুরু করে তখন পুরনো সম্পর্কগুলো ভুলে যেতে শুরু করে। কিন্তু পুরনো সম্পর্কগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা মানুষ তখন বুঝতে পারে, যখন সেই সম্পর্কগুলো নতুন সম্পর্ক ছেড়ে যাওয়ার পর আবার ফিরে আসে। দীপ প্রতিদিন কান্না করে। যতই সে নিশার থেকে দূরে থাকুক না কেন, আড়াল থেকে নিশার খোঁজ খবর নেয়। নিশা কি করছে, কখন কোথায় যাচ্ছে, সব কিছুই তার কাছে আসে। দীপ প্রতিদিনের ন্যায় ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। ফাহাদ তার সাথে দাঁড়িয়ে আছে। নিশা মিরাজের প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছে। মিরাজের সাথে কথা না বলে এখন তার ভালোই লাগে না। মিরাজের ব্যবহার সবকিছু তাকে মুগ্ধ করে তুলেছে। দীপ দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে দেখলো মিরাজ নিশাকে প্রপোজ করছে।
মিরাজের এমন কাণ্ডে নিশা হতভম্ব হয়ে দীপের দিকে তাকালো, কিন্তু তাকে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সে মিরাজের দিকে তাকিয়ে বলল, মিরাজ, তুমি এটা কি করছো? তোমার ব্যাপারে আমি কোনোদিনও এরকম চিন্তা করিনি। তুমি কেন এরকম করছো? নিশা, আমি জানি না ভালোবাসা ভালোবাসা কাকে বলে, কিন্তু তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তোমাকে ছাড়া এখন আমি একটা মুহূর্তও চিন্তা করতে পারি না। তুমি কি আমাকে গ্রহণ করবে তোমার জীবনে? কথা দিচ্ছি কোনোদিন তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। তোমার মুখে সবসময় হাসি থাকবে। তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। এটা কি তুমি বুঝতে পারো না? নিশা তখন মুগ্ধ নয়নে মিরাজের দিকে তাকিয়েছিল। মিরাজের এরকম ব্যবহার তার কাছে বেশ পাগলামি করার মতো হলেও তার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল। দীপের ব্যবহারটাকে বিরক্ত করে তুলেছিল, তার কাছে অনেকটা কষ্ট হতো, কিন্তু এখন মিরাজকে একসেপ্ট করবে কিনা এইটা নিয়ে চিন্তা করছিল। তখন হঠাৎ করে মিরাজকে কেউ লাথি দিয়ে ফেলে দিল। সেটা আর কেউ নয়, দীপ। কারণ দীপ অন্য কিছু সহ্য করতে পারলেও এটা সহ্য করতে পারছিল না। সে যতই দূরে থাকার চেষ্টা করে না কেন, এই কাজটা দেখার পর দূরে থাকতে পারল না। মিরাজকে এরকম লাথি দিয়ে ফেলে দেওয়া দেখে ফাহাদ দৌড়ে আসলো, কারণ এই ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। ফাহাদ জানে দীপ নিশাকে কতটা ভালোবাসে। এটার পরেও কেন ছেলেটা এরকম ব্যবহার করলো? ফাহাদ দীপের কষ্টে নিজের চোখ দেখেছে। তখন ফাহাদ দৌড়ে এসে মিরাজকে মারতে শুরু করলো। এটা দেখার পর নিশা এগিয়ে গেল তাদের দিকে। এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, তোমরা এরকম করছো কেন? তোমরা মিরাজকে বিনা অপরাধে মারছো কেন? সে কি অন্যায় করেছে? তাকে এভাবে মারার কারণ কি? দীপ তখন এতটা রেগেছিল, সে কি করছে তার মাথায় ছিল না। সে উঠে নিশাকে থাপ্পড় দিতে শুরু করে। এরপর বলল, অনেক দরদ উতলে উঠেছে এই ছেলেটার উপর, তাই না? ছেলেটা তোকে প্রপোজ করেছিল, তোর কত বড় সাহস, তুই কিছু না বলে দাঁড়িয়েছিলি? মিরাজ কোনো কিছু বলছিল না, সে নিশাকে বাঁচাতে চাইছিল। তখন সে দীপের সামনে এসে বলল, ভাই, আপনারা আমাকে মেরে ফেলুন, তবুও নিশাকে কিছু বলবেন না। সে কোনো অন্যায় করেনি। আমি তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সেটা ঠিক হয়নি। আপনারা প্লিজ তাকে মারবেন না। আমাকে মারেন, কোনো সমস্যা নেই। আমি অন্যায় করেছি। এই শালা, তুই চুপ করে থাকবি? তোর সাহস কি করে হয় এটা করার? তোকে আমি খুন করে ফেলবো। যতদিন না পর্যন্ত তোকে মারতে পারছি ততদিন পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আমাকে মেরে ফেলুন ভাই, কিন্তু নিশাকে কিছু করবেন না। সে কোনো ভুল কাজ করেনি। আপনি ওকে কষ্ট দিবেন এটা আমি সহ্য করতে পারবো না। আমি ওকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এই কথা শুনে দীপের রাগ অনেক বেড়ে গেল। সে থাপ্পড় মেরে মিরাজকে দূরে ফেলে দিল। এটা দেখার পর নিশা অনেক বেশি কষ্ট পেল, কারণ দীপ এত খারাপ সে কোনোদিনও ভাবতেও পারেনি। সে দীপকে অনেক ভালো ভাবতো, কিন্তু দীপের প্রতি এখন তার আর কোনো অনুভূতি কাজ করছে না। দীপকে সে ঘৃণা করতে শুরু করেছে, কারণ এত ভালো একটা ছেলেকে যে আঘাত সহ্য করার পরেও তার কথা চিন্তা করেছে, এরকম ছেলেকে ভালোবাসতেই হবে। তখন নিশা দীপের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। দীপ কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে চলে গেল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন নিশা কান্না করতে করতে চিৎকার দিয়ে তাকে বলল, তুমি কি মনে করো নিজেকে? তোমাকে একটু সম্মান করি বলে তুমি যা ইচ্ছা তাই করবে? তুমি আমার পার্সোনাল লাইফে কেন কথা বলতেছো? আমি কাকে ভালোবাসবো কাকে না ভালোবাসবো সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তোমার বাসায় থাকি বলে তুমি যা ইচ্ছা তা করবে? আর ভুলে যেও না, ওই বাসাটা তোমার একার না, আমি আমার আব্বুর বাসায় থাকি। তাই তুমি ভুলেও আমার জীবনে আর কোনোদিন কোনো কথা বলতে আসবে না। তোমাকে আমি নিজের বড় ভাই ভাবতাম, অনেক ভালো একজন মানুষ মনে করতাম, যে আমাকে সব বিপদ আপদে সহযোগিতা করে। কিন্তু তোমাকে আমি ঘৃণা করি। আজকের পর থেকে তুমি আমার জীবনে আর কোনো কথা বলবে না। আর আমি মিরাজকে ভালোবাসি। তোমার মতো জঘন্য মানুষের কাছ থেকে ওকে কিভাবে বাঁচাতে হয় সেটা আমি ভালো করেই জানি। চলো মিরাজ। বলেই নিশা এগিয়ে গিয়ে মিরাজকে তুলে জড়িয়ে ধরল। এরপর বলল, আমিও তোমাকে ভালোবাসি মিরাজ।
তোমার মতো এত ভালো একটা ছেলেকে আমি এতদিন পাত্তা দেইনি। এটা আমারই ভুল ছিল। আমি তোমাকে ভালোবাসি। ওই জঘন্য লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আজকের পর থেকে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। না নিশা, তুমি এরকম করবে না। ভাইয়া তোমার ভালো চায়, তোমার জন্য তিনি এরকম ব্যবহার করছেন। আমার আঘাতগুলো সামান্য সেরে যাবে, কিন্তু তুমি এরকম ব্যবহার করো না। উনি তোমাকে এতদিন আগলে রেখেছে। মিরাজ, তুমি এখনো এই লোকটার কথা চিন্তা করছো? এই লোকটা তোমার মতো নয়। এই লোকটা তোমার ক্ষতি করতে চাই, তুমি বুঝতে পারছো না। তোমার মতো ভালো যদি সবাই হতো, সবাই যদি সহজ সরল হতো, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। তুমি যেরকম সব কিছু মনে করো, পৃথিবীটা আসলে ততটাও সহজ নয়। সবাই তোমার মতো না। অনেকে আছে যারা এই পৃথিবীতে নোংরা করছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ফার্মেসিতে নিয়ে যাব। বলেই নিশা মিরাজকে নিয়ে যেতে শুরু করলো। ফাহাদ এগিয়ে যেতে চাইলে দীপ তার হাতটা টেনে ধরে বলল, না ফাহাদ, অনেক হয়েছে। আমি বুঝতে পেরে গেছি আমি নিশার জীবনের একটা বিষাক্ত ভয়ঙ্কর স্বপ্ন, যেটাকে কাটিয়ে উঠতে চাইছে। আমি চাই না তার সুন্দর স্বপ্ন ধ্বংস করে দিতে। সে যদি অন্য কাউকে নিয়ে খুশি থাকতে পারে, তাহলে আমি কেন বাধা দিব তোকে? দীপের এমন কথা শুনে ফাহাদ চুপ করে গেল। সে বুঝতে পারছে দীপের কষ্টের ব্যাপারটা। নিশা তখন মিরাজকে হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পর বলল, মিরাজ, আমি আর ওখানে থাকতে পারবো না। আমি এসব সহ্য করতে পারছি না। আমি চাই না ওনার মুখোমুখি আর হতে। তাই বলছি, তুমি তো আমাকে ভালোবাসো। তুমি আমাকে বিয়ে করবে মিরাজ? হ্যাঁ নিশা, আমি তোমাকে বিয়ে করার জন্য ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, কোনোদিন তোমাকে কষ্ট দিব না। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। না হলে আমি আজকে গিয়ে আমার বড় আব্বুর পরিবারের সাথে কথা বলবো। তারা রাজি না হলে আমরা দুজন পালিয়ে বিয়ে করব। এরপরেও আমি ওই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি পাগলামি করবে না। যদি পাগলামি করো তাহলে তোমার ক্ষতি হয়ে যেতে পারে। তাই তুমি যেটা করবে ভেবেচিন্তে করবে। আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও। নিশা তখন বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার পর কান্না করে সবকিছু খুলে বলল। দীপের মা বাবা দুজনেই বাসায় ছিলেন। তারা কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। তারা দীপের সাথে নিশার বিয়ে ঠিক করেছিলেন, কিন্তু নিশা অন্য একটা ছেলেকে ভালোবাসে। কিভাবে এটা তারা মেনে নিতে পারেন? কিন্তু নিশার স্বাধীনতা আছে। তারা কোনোদিনও নিশাকে জোর করে কোনো কিছু করতে বলেনি। তাই তারা বললেন, দেখ নিসামা, আমরা সারা জীবন তুই যা চাইছিস তাই দিয়েছি। কোনোদিন আমরা তোর কোনো কাজে আপত্তি করিনি। কিন্তু তুই আরেকবার চিন্তা করে দেখ, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটার উপর অটল থাকবি, নাকি তুই নতুন করে কোনো সিদ্ধান্ত নিবি? বড় আব্বু, বড় আম্মু, আমার বিয়ের বয়স হয়েছে। এখন আমার বিয়ে করা দরকার। আর কতদিন তোমাদের বাসায় থাকবো? তাই এখন আমার বিয়ে করা দরকার। আর আমি মিরাজকে ভালোবাসি। তোমরা মিরাজের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। আর তোমার ছেলেকে বলে দিবে যেন আমার সাথে কোনো কথা বলতে না আসে। বলে নিশা দৌড়ে তার রুমে চলে গেল। রুমে গিয়ে চিন্তা করতে শুরু করলো, সে যেটা করছে সেটা কি ঠিক করছে নাকি ভুল করছে। তবে তার মন বলছে সে ঠিক কাজ করছে, কারণ দীপ মিরাজের সাথে অন্যায় করেছে। ওদিকে কিছুক্ষণ পর দীপ বাসায় প্রবেশ করলো। বাসায় প্রবেশ করতেই তার বাবা মা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলো, কিন্তু দীপ চুপ করে আছে, কোনো জবাব দিচ্ছে না। যখন নিশার বিয়ের কথা শোনে তখন সে থেমে থাকতে পারল না। চলে গেল নিশার রুমে, গিয়ে তার সামনে দাঁড়ালো। নিশা নিজের দিকে তাকিয়ে আছে। তখন দীপ নিশার ঘাড়ে হাত দিয়ে বলল, আমি জানি না নিশা, তুই আমার উপর কেন রাগ করে আছিস। আমি ভুল করে ফেলেছি, কিন্তু তুই চিন্তা করিস না। তুই যাকে ভালোবাসিস তাকে তুই বিয়ে করবি। আমি তোর বিয়েতে কোনো আপত্তি করব না। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। নিশা তখন বেশ চমকে যায় দীপের এমন ব্যবহার দেখে। তার মতে তো দীপের রেগে থাকার কথা ছিল, কিন্তু দীপ এরকম ব্যবহার করছে কেন? তখন তার মনে কেমন জানি করছিল। দীপ তখন আবার বলে উঠল, তুই কালকে মিরাজের পরিবারকে বলবি আমাদের বাসায় আসতে। কালকে মিরাজের পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। তুই এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারিস। আমি তোকে কোনোদিন কোনো বিষয়ে কষ্ট দিতে চাইনি, আর সামনেও এরকম করার চেষ্টা করব না। আমি ভুলে গিয়েছিলাম আমার অধিকার নেই। যদি অধিকার থাকতো তাহলে তুই এরকম কথা বলতে পারতি না, কিন্তু আমার অধিকার নেই আমি ভেবেছিলাম। তুই আমাকে অধিকার দিয়েছিস, কিন্তু সেটা আমি ভুলে ভেবেছিলাম।
সরি ভাইয়া, আসলে সেই সময় আমিও ভুল করে ফেলেছিলাম তোমার সাথে এরকম ব্যবহার করে। কিন্তু তুমি মিরাজের সাথে যেটা করেছো সেটা অন্যায় করেছো। তুমি কেন এমনটা করলে? তুমি বিনা অপরাধে তাকে মেরেছো। মিরাজ ওরকম ছেলে না। মিরাজ ছেলে হিসেবে খুব ভালো, সব সময় মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। তুমি তাকে মারছিলে, কিন্তু সে তোমার সাথে কত ভালো ব্যবহার করছিল, এটা দেখে কি প্রমাণ হয় না সে কতটা ভালো? হ্যাঁ, বুঝতে পেরেছি মিরাজের সাথে ভুল করেছি। কালকে মিরাজের কাছে ক্ষমা চেয়ে নিব। মিরাজের পরিবারকে জানিয়ে দিয়ে কালকে দেখা করার জন্য। দীপ এতক্ষণ কেন জানি মনের ভিতরে একটা চিন্তা নিয়ে ঘুরছিল। এখন তার সব চিন্তা ভাবনা দূর হয়ে গেছে। সে হাউমাউ করে কান্না করতে শুরু করেছে। একটু পর তার ছোট বোন নীলা সেখানে এসে দীপকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া, তুমি কান্না করো না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি কি নিশা আপুকে বলেছিলে তুমি তাকে ভালোবাসো? চুপ নীলা, এটা আর কোনো দিন বলবি না। সে অন্যকে নিয়ে খুশি থাকতে চায়। আমরা কেন তাকে বাধা দিব? তার অধিকার আছে, সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তাই তার ব্যাপারে কোনো কথা বলবি না। আমি তোকে বলতে পারিনি আমি তোকে ভালোবাসি, তবে আমার প্রতি কোনো ফিলিংস নেই। যদি থাকতো তাহলে সে এই রকম করতে পারতো না। কিন্তু ভাইয়া, তোমার উচিত ছিল তাকে ভালোবাসার কথা বলে দেওয়া। সে হয়তো তোমাকে নিয়ে এসব কিছু চিন্তাই করে না। যদি চিন্তা করতো তাহলে হয়তো এরকম সিদ্ধান্ত নিতে পারতো না। তার জন্য আমরা এত কিছু করলাম, কিন্তু সে প্রতিদান হিসাবে এসব দিল আমাদেরকে। নীলা, বেয়াদবি করবি না। ও তোর বড়, আর আমরা ওকে কিছুই দেখিনি। যা দিয়েছে তা তার অধিকার দিয়েছে, কারণ এই বাড়িতে তাদের সম্মান অধিকার রয়েছে। চাচা চাচি মারা যাওয়ার পর এই বাড়িতে আমাদের যেমন অধিকার তেমনই তাদেরও। তাই তোকে আমরা কিছুই দিইনি, সে নিজের অধিকারে পেয়েছে। নীলা আরও কিছু কথা বলে চলে গেল। ওদিকে দীপ কান্না করতে শুরু করলো। এরপর চিন্তা করলো এখন বাড়িতে থাকা যাবে না, সেই জন্য বাড়ি থেকে বের হয়ে গেল। যখনই দীপ রুম থেকে বেরিয়ে গেল, নীলা আবার রুমে আসলো। এসে দীপের ডায়েরিটা নিয়ে গেল। দীপ নিজের সব কথা এই ডায়েরিতে লিখে রেখেছে, তাই নীলা চাইছিল এটা নিশার কাছে দিয়ে দিতে। নিশা এখনও জানে না দীপ যে তাকে কতটা ভালোবাসে। তখন সে ফোনে মিরাজের সাথে কথা বলছিল। নীলা তখন ঢুকলো। প্রবেশ করার পর নিশার দিকে তাকিয়ে বলল, আপু, এটা তোমার কাছে রাখো, সময় হলে এটা পড়ে নেবে। এটা পড়লে আশা করি তোমার ভুল ধারণা ভেঙে যাবে। আশা করি ভাইয়াকে তুমি কোনো বাজে কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে যা, আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলছি ফোনে, এটা পরে নিব। নীলা মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল, কারণ নিশা এতটাই ব্যস্ত হয়ে গেছে এখন তার সাথে কথাই বলতে চাইছে না। তখন নীলা মন খারাপ করে নিচেই চলে গেল, তার মায়ের সাথে কথা বলল। তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলল, নীলা, সবার নিজস্ব স্বাধীনতা আছে, কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না। আমরা হয়তো তোর স্বাধীনতা নষ্ট করছিলাম, তাই এখন এটার শাস্তি পাচ্ছি। তোকে একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম, হয়তো সেটাই আমাদের ভুল ছিল। আমরা এখন আমাদের ভুল প্রায়শ্চিত্ত করতেছি। ওদিকে দীপ বাইরে এসে কান্না করতে শুরু করলো। তার কিচ্ছুই ভালো লাগছে না, কোনো কিছুতে মন বসাতে পারছিল না। এরকম অবস্থা দেখে ফাহাদ অনেক বেশি চিন্তিত ছিল। পরের দিন মিরাজ তার বাবা মাকে নিয়ে আসলো দীপের বাসায় নিশার বিয়ের ব্যাপারে কথা বলতে। এমন দিন দীপকে দেখতে হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। তার কাছে বিষয়টা অসহ্যকর মনে হলেও নিশার কারণে সেটা মেনে নিল, কারণ সে যদি মিরাজকে নিয়ে খুশি হতে পারে তাহলে দীপ সেখানে বাধা দেবে কেন? সব ভালোবাসার মানুষই চায় তার প্রিয় মানুষটা যেন আনন্দে থাকে, সুখে থাকে, তাহলে সে কেন বাধা দেবে? মিরাজের বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে 1 মাস পর ঠিক করার কথা বলা হলেও নিশা এবং মিরাজ সেটা মানতে নারাজ ছিল। তারা চাইছিল 3 দিনের ভিতরে বিয়েটা করতে। দীপ তখন মনে মনে বলল, নিশা, আমি কি এতটাই বাজে? আমি কি তোর সাথে এতটাই খারাপ ব্যবহার করেছি যার কারণে তুই এত তাড়াতাড়ি চলে যেতে চাইছিস? যাক, ভালোই হলো। তোর সামনে আমি আমার কষ্টগুলো প্রকাশ করতে পারবো না। তুই চলে গেলে হয়তো তোকে একটু হলেও ভুলে থাকতে পারবো, কিন্তু কতটা থাকতে পারবো সেটা জানি না। তুই যে আমার প্রতিটা নিঃশ্বাসে থাকিস। মিরাজ আর নিশার জোড়াজুড়িতে তাদের রাজি হতেই হলো। 3 দিন পরে তাদের বিয়ে ঠিক করা হলো। কিন্তু দীপের বাবা সিদ্ধান্ত নিলেন নিশার বিয়ে তিনি
3 দিনের ভিতরেই ভালো করে দেবেন। কারণ নিজের একমাত্র ভাইয়ের মেয়ে যতই তাদের সাথে খারাপ ব্যবহার বা কষ্ট দিয়ে থাকুক না কেন, সব কিছুর পরে তার এই বাড়িতে একটা অধিকার আছে। সেই অধিকারটা তাকে দিতে হবে, না হলে তার মৃত ভাইয়ের প্রতি অন্যায় করা হবে। দীপ তখন তার মায়ের কাছে আসলে তার মা ভীষণ কান্না করেছিলেন। দীপ তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু, তুমি আমাকে নিয়ে একটুও চিন্তা করো না। তুমি কি ভেবেছো আমি ওর কষ্টে আত্মহত্যা করব? এতটাও বোকা ছেলে আমি না। আমি হয়তো তাকে ভালোবেসে সারা জীবন কান্না করব, কিন্তু এইরকম কোনো ভুল কাজ করব না যাতে তোমরা কষ্ট পাও। নিশ্চয়ই আমি তার প্রতি গভীরভাবে আসক্ত ছিলাম। এতটা আসক্ত হয়নি যে আমাদের ছেড়ে তাকে নিয়ে চিন্তা করতে হবে, জীবন ধ্বংস করে দিব। নিশ্চিন্তে থাকতে পারো, আমার ব্যাপারে আমি ওর বিষয়ে সব ব্যবস্থা করব। সে যদি খুশি হয় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। দীপের মা তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। নিজের ছেলের এরকম ধৈর্যশীলতার পরিচয় তিনি এই প্রথম পেয়েছেন। তিনি বললেন, দীপ ধৈর্য ধরতে পারে না, সবকিছুতে বাড়াবাড়ি করে। কিন্তু আজ তিনি দীপের ধৈর্যের পরিমাণ দেখে ফেললেন। ওদিকে নিশা মনে মনে খুশি ছিল, কিন্তু এরপরেও কেন জানি তার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল। দেখতে দেখতে নিশার বিয়ের আগের দিন চলে আসলো। কালকে নিশার বিয়ে, আজকে তাদের গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে মিরাজের বাড়িতে। এতে অবশ্য নিশা নিজের ইচ্ছায় রাজি হয়েছে, কারণ দীপের বাবা অনেক জোরাজুরি করেছিলেন যার যার বাড়িতে গায়ে হলুদ করার জন্য। কিন্তু মিরাজের বাবা চেয়েছিলেন তার নিজের বাড়িতে ছেলে মেয়ের দুজনের গায়ে হলুদ করতে। নিশাও আপত্তি করল না দেখে কেউ এত আপত্তি করল না, কারণ সে নিজের ইচ্ছায় সবকিছু করুক, এটা সবাই চায়, যাতে সে আপত্তি করতে না পারে কোনোদিনও। ওদিকে এই 2 দিন পুরো শহরে একটা তাণ্ডব চলছিল। সে লাল মাস্ক পরা লোক এবং কালো মাস্ক পরা লোক দুজন মিলে শহরের বিভিন্ন সন্ত্রাসীদেরকে মেরে ফেলছিল। এত ভয়ঙ্করভাবে মেরে ফেলছিল যেটা কেউ কল্পনা করার মতোও নয়। কাউকে মেরে তার কলিজা নিয়ে যাচ্ছিল, কাউকে হিংস্র পশুর দ্বারা মেরে ফেলছিল, কাউকে আবার আগুনে পোড়াচ্ছিল। এরকম বিভিন্নভাবে শুধুমাত্র অপরাধীদেরকে মারা হচ্ছিল। প্রথমে সবাই ভেবেছিল এই 2 মাস্ক পরা লোকেই হয়তো একজন, যে 2টা মাস্ক ব্যবহার বিভিন্ন জায়গায় গিয়ে খুন করছে। কিন্তু পরে সবার ধারণা ভুল প্রমাণ হলো, কারণ এদিকে শহরের কুখ্যাত 2 জন মাদক ব্যবসায়ীকে এক সময় মারা হয়েছে। তার মানে এটা কোনোদিনও হতে পারে না যে একজন লোক এই কাজ করেছে। এখানে 2 জন লোক আছে, কিন্তু এই 2 জন লোক কারা সেটা কেউ জানে না। তবে তাদের খুনের একটা বিশেষ পদ্ধতি ছিল। তারা প্রত্যেক ব্যক্তিকে মারার পর তার কুকর্মের একটা ভিডিও পাঠিয়ে দিত পুলিশের কাছে, এবং তাদের স্বীকারোক্তির একটা ভিডিও বার্তা পাঠিয়ে দিত পুলিশের কাছে, যার কারণে পুলিশ নিশ্চিত থাকতো তারা অপরাধীদেরকে মেরেছে। এদিকে সন্ধ্যার পর তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। নিশা বসেছিল নিজের রুমে। আজকে কেন জানি তার নিজের মনের ভিতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। যে অনুভূতি আনন্দের নাকি কষ্টে সেটা সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎ করে তার নীলার কথা মনে হলো। ডায়েরি হাতে নিতেই দেখলো এটা দীপের ডায়েরি। ডায়েরিতে দীপ প্রতিদিন কিছু একটা লিখত, কিন্তু কাউকে সেটা দেখতে দিত না। আজকে হঠাৎ এটা দেখতে পেয়ে তার অনেক আগ্রহ হলো। সে তাড়াতাড়ি করে ডায়েরিটা খুলল। তার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তার ব্যাপারে লেখা। তার প্রতিদিনের কর্মকাণ্ড, কি করে, কিভাবে কি করে, সব কিছু বর্ণনা করা হয়েছে এখানে। তাও আবার এত আবেগের সাথে, যেটা কেউ কল্পনাও করতে পারবে না। দীপ যে তাকে ভালোবাসে এটা সে এবার জানতে পারল। মিরাজের সাথে কথা বলা থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোনো দিন নেই যে দিনের গুরুত্বপূর্ণ হাসি, আনন্দের অথবা কষ্টের ঘটনা এই ডায়েরিতে লেখা হয়নি। সে পড়তে পড়তে কান্না করতে শুরু করলো। কিন্তু এখন সময় নেই। সেও মিরাজকে ভালোবেসে ফেলেছে। তবে দীপের জন্য নিশার যথেষ্ট কষ্ট হচ্ছে। আজ মিরাজের জন্য তো তার এতটা কষ্ট হচ্ছে না। তবে কি সে মিরাজকে ভালোবাসে না, শুধু তার ভালো লাগা? এইসব ভাবছিল আর কান্না করছিল। দীপ তাকে এতটা ভালোবাসে, দীপের প্রতিটা অনুভূতি সে ভয়ঙ্করভাবে অনুভব করতে পারছিল। সে রাগী বদমেজাজি দীপ যে এতটা আবেগপ্রবণ সেটা এই ডায়েরি না পড়লে কেউ জানতে পারতো না। মাঝে মাঝে ডায়েরিতে কালো একটা দাগ
বোঝাই যাচ্ছে কান্নার কারণ। পানি পড়েছিল, এটা সেই পানি শুকানোর ফলে সেই জায়গাটা একটা দাগ সৃষ্টি হয়েছে। নিশি দেখলো মিরাজের সাথে তার কথা শুরু হওয়ার পর থেকে দীপ কতটা কান্না করেছে, কিভাবে দিন কাটিয়েছে। এইসব লেখা সে কেন অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দিত না তাও লেখা আছে এখানে। এবার নিশা কি করবে চিন্তা করতে পারছিল না, কিন্তু সে মিরাজের সাথে বেইমানি করতে পারবে না। তবে এটা পড়ে সে জানতে পারল দীপ তাকে বিভিন্ন লোকের মাধ্যমে জানিয়েছিল মিরাজ ভালো ছেলে না, মিরাজ অনেক খারাপ একটা ছেলে। কেন জানিয়েছিল তাও স্পষ্ট করে লেখা আছে। তার ভালোবাসা হারিয়ে যাওয়ার ভয়ে দীপ এইগুলো করেছিল। নিশা তখন কান্না করতে করতে বলল, দীপ্ত ভাইয়া, তুমি একটাবার আমাকে জানাতে পারলে না তুমি আমাকে ভালোবাসো? তুমি একটাবার বললে না যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, সেই জন্য তুমি আমার কাছে অধিকার আদায় করতে চাও? তাহলে কি আমি মিরাজের সাথে বাঁধনে আবদ্ধ হতাম? এবার তো আমি মিরাজের সাথে বেইমানি করতে পারবো না। তাকে আমি কথা দিয়ে ফেলেছি, আমার কিছুই করার নেই। আমিও যে তোমাকে খুব মিস করব, তোমার মতো আমিও কষ্ট পাবো। তুমি এই ডায়েরিটা কেন লিখলে? যদি তুমি এটা না লিখতে তাহলে তোমার প্রতি আমার একটা ভুল ধারণা থাকতো, আর সেই ভুল ধারণাটা নিয়ে তোমাকে ঘৃণা করতে করতে জীবনটা কাটিয়ে দিতাম। কিন্তু তুমি এটা লিখে আমার জীবনটা আরও কষ্টকর করে তুললে। এখন আমি কিছুতেই দিন কাটাতে পারবো না। প্রতিটা মুহূর্ত তোমার কথা মনে হবে। তোমার ব্যবহারগুলো তোমার প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছে। তোমার ব্যবহারগুলো আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছে, যার কারণে সেই সময় মিরাজের সাথে আসক্ত হয়ে পড়েছি। এইসব কথা যখন চিন্তা করছিল তখন মাগরিবের আজান দিয়ে দিল। মিরাজ গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। সবাই পরে আসবে। মিরাজ নিশাকে নিতে এসেছে, তাকে ওখানে সাজানো হবে। মিরাজ নিজে থেকে নিশাকে ফোন দিল। নিশা বাইরে বেরিয়ে আসলো। যখন সে মিরাজের সাথে গাড়িতে বসছিল তখন দীপের রুমের দিকে তাকালো। দীপ তখন বারান্দায় দাঁড়িয়ে আছে, অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছে। নিশার বুকটা এখন ফেটে যাচ্ছে। দীপ কেমন করে জানি তাকাচ্ছিল। এই তাকানোটা দীপের চোখে সে কোনোদিনও দেখতে পায়নি। দীপের চোখ সবসময় হয়তো রাগ অথবা আনন্দ প্রকাশ করত, কিন্তু আজ কেন আবেগ প্রকাশ করছে এটাই সে বুঝতে পারছে না। মিরাজ তখন তাকে তাড়া দিয়ে গাড়িতে উঠে বসলো। ওদিকে দীপ কয়েকটা ঘুমের ওষুধ একত্র করে নিল। যখনই সে ওষুধ খেতে যাবে তখনই ফাহাদের ফোন আসলো। সে ফোনটা রিসিভ করতেই ফাহাদ চিৎকার করে বলল, দোস্ত, তুই নিশাকে ভুলেও বাড়ি থেকে বের হতে দিবি না। আর যদি নিশা বাড়ি থেকে বের হয় তাহলে তার জীবনে ঝুঁকি আছে। কি বলছিস দোস্ত? নিশা তো এইমাত্র মিরাজের সাথে বেরিয়ে গেল, তার জীবনের ঝুঁকি হবে মানে? সে তার গায়ে হলুদের জন্য গিয়েছে, আমরাও একটু পর তার গায়ে হলুদে যাব। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। তুই সাগরকে তো চিনিস? হ্যাঁ সাগর, হ্যাঁ সাগরকে কেন চিনব না? কেন, সে নীলের ভাই। কি হয়েছে? সর্বনাশ হয়ে গিয়েছে। আমরা সাগরকে কোনোদিন দেখিনি, সেই জন্য নীল এটাকে কাজে লাগিয়েছে। তার ভাইকে দিয়ে নিশাকে ফাঁসিয়েছে। এখন তারা নিশাকে তুলে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। নিশার শ্বশুর বাড়ি যেটা বলা হয়েছিল সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো একজন লোকও নেই। এটা একটা প্যাসেল, একটা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, তারা এটাকে ব্যবহার করেছে। এখন তোকে আমি সাগরের একটা ফটো দিচ্ছি। সাগর ইন্ডিয়াতে থাকতো। নীল এখান থেকে যত মেয়ে পাচার করতো ইন্ডিয়াতে, সেগুলো সাগর রিসিভ করতো, এরপর তাদের কাস্টমারদের কাছে পৌঁছে দিত। সাগর যখন দেখলো ওই দেশ থেকে কোনো কিছু করা যাচ্ছে না, তখন নীলের কথা মতো এসে নিশার সাথে এই নাটকটা সাজায়। দোস্ত, এসব কি করে জানলি? আর এত বড় একটা ভুল কাজ আমরা কি করে করলাম? আমাদের চোখের সামনে এত বড় একটা নাটক করে ফেললো, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারলাম না। তুই আগে নিশাকে বাঁচানোর চেষ্টা কর, তোর বাড়ির সবাইকে বিষয়টা জানিয়ে দে। আর এক কাজ করবি, আজকেই আমাদের শেষ দিন, তাই আমাদের যে করেই হোক সফল হতেই হবে। ঠিক আছে, তাহলে তুই কমিশনার সাহেবকে জানিয়ে দে, আর আমার লোকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নে তারা কোথায় আটকে রেখেছে নিশাকে। ওকে, কোনো চিন্তা করবি না, আমি এখনই ব্যবস্থা করছি। তুই এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারিস। আমি এখনই পুলিশ কমিশনারকে বিষয়টা জানিয়ে দিচ্ছি, আর তুই রেডি হয়ে নে। আজকে আমাদের জীবন মরণের লড়াই। ফাহাদ ফোন রেখে রেডি হয়ে নিল। আজ তার জীবনে কি ঘটতে চলেছে এটা সে নিজেও জানে না, তবে বন্ধুর কারণে এটা করতেই হবে। কারণ দীপ তাকে যতটুকু সহযোগিতা করেছে
ততটুকু সহযোগিতা হয়তো কেউ করেনি তাকে। সেই জন্য বন্ধুর জন্য জীবন দেওয়াটাও তার কাছে ভাগ্যের ব্যাপার। দীপ রেডি হয়ে নিল, তার বাবা মাকে সবকিছু জানিয়ে দিল এবং সময় মতো তাদেরকে উপস্থিত হওয়ার কথা বলল। তারা বাড়ির সবাই দীপকে যেতে বারণ করছিল। তারা বলছিল পুলিশ নিয়ে যাওয়ার কথা, কিন্তু দীপ অপেক্ষা করতে পারবে না, কারণ যে করেই হোক নিশাকে বাঁচাতে হবে। নিশাকে তারা এত বড় একটা প্ল্যানে ফাঁসিয়ে দিয়েছে, তার সাথে শত্রুতার কারণে নিশা ফেঁসে গেছে। এটা সে মেনে নিতে পারছিল না। নিশা দেখতে পেল কিছু দূর যেতেই মিরাজের গাড়িতে আরো 2টা ছেলে উঠল। ছেলেগুলোকে সে চিনতে পারছিল না। ছেলেগুলো তার দিকে কেমন করে জানি তাকাচ্ছিল। এটা নিশা মেনে নিতে পারছিল না। সে মিরাজের কাছে বারবার অভিযোগ জানাচ্ছিল ইশারায়, কিন্তু মিরাজ স্বাভাবিকভাবে বসে আছে। একটু পর তাকে নিয়ে আসা হলো একটা পুরনো বাড়ির সামনে, কিন্তু এটা তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। তখন নিশা মিরাজকে প্রশ্ন করলো, কি ব্যাপার মিরাজ, এটা তো তোমার বাড়ি মনে হচ্ছে না। তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো? এখানেই তোমরা আসল বিয়ে বাড়ি। তোমাকে এখানেই আমি বিয়ে করব, তবে এভাবে ন, ভয়ঙ্কর ভাবে। মিরাজের হাসি দেখে নিশার হাত পা কাঁপতে শুরু করলো। এটা কি হচ্ছে তার সাথে? সে কিছুই বুঝতে পারছে না। তাকে টেনে ভিতরে নিয়ে যাওয়া হলো। এরপর চেয়ারের সাথে বেঁধে ফেলা হলো। তার কাছে কেমন জানি মনে হচ্ছিল সবকিছু। সে কান্না করতে শুরু করলো। একটু পর দেখলো সেখানে নীল এবং মিরাজের বাবা মা বলে পরিচিত দিয়েছিল যারা, তারা চলে এসেছে। তখন নীল এসে মিরাজের সামনে দাঁড়াতেই নিশা কান্না করে বলল, নীল ভাইয়া, আমাকে বাঁচান প্লিজ। মিরাজ আমার সাথে অভিনয় করেছে, আমাকে বিয়ে করার নাম করে এখানে ধরে নিয়ে এসেছে। তখন নীলও তাদের সাথে হাসতে শুরু করলো আর চিৎকার করছে। নিশা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে কান্না করতে করতে সেই লোকটার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টি প্লিজ আমাকে বাঁচান। আপনার ছেলে এসব কি করছে? আমাকে কেন এখানে ধরে নিয়ে আসা হলো? আর আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? আমার সাথে এত বড় একটা অন্যায় করা হচ্ছে, কিন্তু আপনারা কিছুই বলতে পারছেন না। ওরা কি বলবে? ওরা শুধু আমার টাকা সাজানো সামান্য একজন অভিনেতা। তোকে আমি সব কিছু বলতেছি। তুই যে মিরাজের সাথে সম্পর্ক করেছিস, সে হচ্ছে আমার ভাই সাগর। তোর সাথে অভিনয় করছিল এতদিন। আমি দীপ্তের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে এই নাটক করতে বলেছিলাম। দীপ্তের কাছ থেকে আমি কোনো মতে ক্ষমতা দখল করতে পারছিলাম না। ভার্সিটির ভিপি আমার হওয়ার কথা ছিল, কিন্তু দীপ্তের কারণে কোনো মতেই হতে পারছি না। সেই জন্য দীপ্তের সবচেয়ে দুর্বল জায়গা খুঁজে বের করেছি। দীপ্ত আমার সবচেয়ে প্রাণের বন্ধু ছিল স্কুল লাইফে আমাকে ছাড়া, কিন্তু কলেজ লাইফে যখন ঢুকে তোকে দেখতে পেলাম, তখন আমি দীপ্তকে বলেছিলাম আমার সাথে মিলে দুজনে মিলে তোকে রেপ করার কথা, কিন্তু দীপ্ত কিছুতেই রাজি হয়নি। সেই দিন থেকে আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে এবং এরপর থেকে নিজে একা সব কিছু করতে শুরু করেছে। আর আমি গড়ে তুলেছি আমার এই সাম্রাজ্য, আমার পাপের সাম্রাজ্য। এখন তোকে আমি শেষ করে দিব দীপ্ত, এখন তোকে আমি শেষ করে দিব। দীপ্ত একটু পরেই চলে আসবে, আমি ওকে কল দিচ্ছি, ওয়েট। আমরা এমনভাবে নাটকটা সাজিয়েছি যাতে কেউ কিছু বুঝতে না পারে। দীপ্তের জীবনে একটাই দুর্বলতা, সেটা হচ্ছিস তুই, আর আমি সেটাকে কাজে লাগিয়েছি। নিশা কথাগুলো শোনার পর কান্নায় ভেঙে পড়ল, কারণ দীপ তাকে এতটা ভালোবাসতো যে তার দুর্বলতার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা ছিল নিশা। নিশা এবার কি করবে সে মিরাজের দিকে তাকিয়েছিল। মিরাজ তার ভাইয়ের সাথে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। নিশার মনে নিজের প্রতি ঘৃণা জন্ম যায়, কারণ সে দীপের সাথে খারাপ ব্যবহার করেছে এই ছেলেটার কারণে। ছেলেটা তার সাথে অভিনয় করল, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। সে নিজের জীবন আর রাখতে চাইছিল না। সে এবার বুঝতে পেরেছে নীলের সাথে কথা বলে কেন দীপ রেগে যেত। আজ যেন দীপের প্রতিটা চেহারা তার সামনে ভেসে উঠছে, কিন্তু এই মানুষটার সাথে সে বেইমানি করেছে। আর একটা ছেলেকে বিয়ে করার জন্য তার বাবা মায়ের জায়গায় পূরণ করা বড় আম্মু আব্বুর সাথে সে বেইমানি করেছে, তাদের কথার অবাধ্য হয়েছে। এইসব মনে পড়তেই নিশার মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু কেন জানি তার মন হঠাৎ ডাক দিল সে যখন মরেই যাবে
তাহলে দ্বীপের জন্য একটু হলেও উপকার করে যাবে। সেই জন্য সে নীলের দিকে তাকিয়ে কান্না করে বলল, নীল ভাইয়া, প্লিজ আমাকে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্লিজ তুমি দীপ্ত ভাইয়ার কিছু করবে না। তুমি তো আমাকে মারতে নিয়ে এসেছো, আমাকে মেরে ফেলো, কিন্তু দীপ্ত ভাইয়াকে এখানে এনে মেরো না। দীপ্তির জন্য এখন ভালোবাসা উতলে পড়ছে, তাই না? কিন্তু তুই শুনে রাখ, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তুই তো আমাদের প্ল্যানের একটা গুটি ছিলি মাত্র। কিন্তু দীপ্তকে ব্যবহার করার এর চেয়ে ভালো উপায় ছিল না। তোকে আমার বন্দি করে দীপ্তকে ব্ল্যাকমেল করব। সেই জন্য এখানে তোকে ধরে নিয়ে এসেছি। নিশা তখন কান্না করতে শুরু করলো। আর তার হাতে কোনো উপায় নেই, তার কারণ সে নিজেই নিজের ক্ষতি করলো, সাথে দ্বীপের জীবনটাও ধ্বংস করে দিল। এদিকে পুলিশ অফিসাররা বেরিয়ে পড়েছে জায়গার লোকেশনে। কেউ একজন জানিয়ে দিয়েছে তাদেরকে। তারা সেখানে আসতে শুরু করলেন। এদিকে মিরাজ তখন তার ভাইকে বলল, ভাইয়া, আমি এতদিনে তো অভিনয় করলাম, এই মেয়েটাকে যদি একবার ইউজ না করতে পারি তাহলে কিভাবে হবে বলো? আমার জীবনে আমি অনেক মেয়েদের সাথে বেড শেয়ার করেছি, কিন্তু এই মেয়ের মতো কাউকে দেখিনি। তাই ওকে আমি একটু ইউজ করতে চাই, তুমি আমাকে পারমিশন দাও। ঠিক আছে ভাই, তুই আমার ভাই, তুই একটা জিনিস চেয়েছিস আর আমি সেটা দেব না? এই, তোরা ব্যবস্থা কর আমার ভাইয়ের জন্য, আজকে বিয়ে ছাড়া বাসর হবে। নিশা তখন চিৎকার করে কান্না করতে শুরু করলো। বারবার না করছে, কিন্তু তাকে টেনে নিয়ে যাওয়া হলো একটা রুমের ভিতরে। কিন্তু যখনই নিশাকে রুমের ভিতরে প্রবেশ করানো হলো, পুরো বাড়ির আলো নিভে গেল। কেমন জানি ভয়ঙ্কর একটা লেজার লাইট বারবার জ্বালাচ্ছিল আবার বন্ধ করছিল। এটা দেখার পর নীলের সাথে থাকা সন্ত্রাসীরা ভয় পেয়ে গেল, কারণ সেই মাস্ক পরা লোক দুটোর আগমনের বার্তা এটা। নীল সেটা বুঝতে পারল, কিন্তু সে অনেক বেশি রাগ দেখিয়ে রাফির দিকে তাকিয়ে বলল, রাফি, তোকে আমি বলেছিলাম না সব কিছু ঠিকঠাক করে দেখতে? তাহলে এরা কোথা থেকে আসলো? আর এরা আমাদের সাথে কেন শত্রুতা করছে? আজকে কাউকে বের হতে দিবি না, ওদের দুজনকে আজকে আমি শেষ করে ফেলবো। কারা এরা দেখতে চাই আমিও। দোস্ত, কোনো চিন্তা করবি না, এরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। যারাই হোক না কেন, আমরা এত মানুষ থাকতে, এত ভালো অস্ত্র থাকতে তারা আমাদেরকে মেরে ফেলবে? এটা হতেই পারে না। ওদেরকে আমরা শেষ করে দিব, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। কিন্তু নীলের লোকরা এদিক সেদিক গুলি করছিল। আসলে দুজনকে এখনো দেখা যায়নি। হঠাৎ করে আলো জ্বলে উঠল। নীল চারিদিকে তাকিয়ে দেখে তার যত লোকজন ছিল সবাই মাটিতে পড়ে আছে। সবার গলার মধ্যে বিষাক্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন সেই লোক দুটোর হাতের দিকে তাকালো, তখন দেখতে পেল দুটো পেট তাদের হাতে। নীল তখন বুঝতে পারল এই কলমের আগায় বিষ লাগানো আছে। যখনই এটা প্রবেশ করানো হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা মারা যাচ্ছে। নীল তখন বন্দুক বের করে তাদের দিকে তাকিয়ে বলল, এই, তোরা কেন আমার সাথে শত্রুতা করছিস? আজকে তোরা বাঁচতে পারবি না। তোরা যতটাই ভয়ঙ্কর হোস না কেন, আমার থেকে ভয়ঙ্কর হতে পারবি না। আজকে তোদেরকে আমি শেষ করে দিব। তখন সেই দুজন মুখ থেকে মাস্ক খুলে ফেলল। সবাই অবাক হয়ে গেল, কারণ একজন ছিল ফাহাদ, অন্যজন ছিল দীপ। কালো মাস্ক পরা ছেলেটা ছিল দীপ। ফাহাদও অবাক হয়ে দীপকে জিজ্ঞাসা করলো, দোস্ত তুই এখানে? তোকে একটা কথা বলতে একটু দেরি করে ফেলেছি দোস্ত। তোকে আমি কাজ করার কথা বলে আমি নিজেও কাজে লেগে পড়েছিলাম। আর এতদিন থেকে তোর কাজ থেকে আত্মগোপন করে রেখেছিলাম, যাতে পৃথিবীর কেউ জানতে না পারে বিষয়টি। তুই যে ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিলি, কে এই কালো মাস্ক পরা লোক, লোকগুলো কে মেরেছে তাহলে শুনে রাখ। আমি তাদেরকে মারছিলাম। আর তোকে আমি এই কয়েকজনের নাম বলে দিতাম, যাতে তুই আমাকে সন্দেহ না করিস এবং তুই তাদেরকে গিয়ে মারতি। তবে যাই বলিস না কেন দোস্ত, তোর কাজ করার স্টাইলটা অনেক ভয়ঙ্কর। আজকে আমাদের ভয়ঙ্কর রূপটা এরাও দেখতে পাবে। এদের দুই ভাইকে যতক্ষণ না পর্যন্ত শেষ করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। এই কথা শোনা মাত্রই নীল তাড়াতাড়ি বন্দুক বের করে যখন ফাহাদ এবং দীপের দিকে গুলি করতে যাবে, তখন তাদের দুই ভাইয়ের মাথায় বন্দুক ধরল রাফি। নীল তখন অবাক হয়ে গেল। তার এতদিনের বন্ধুত্ব, এত বিশ্বাস একজন মানুষ কিভাবে তার সাথে বেইমানি করতে পারে? রাফি দুই হাতে দুইটা বন্দুক দুই ভাইয়ের দিকে তাক করে আছে। তখন নীল জিজ্ঞাসা করলো, রাফি,
তুই এটা কিভাবে করতে পারলি? তুই আমারে এতদিনের বন্ধু, তুই আমার সাথে বেইমানি করবি? এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। দীপ্ত তো ভাবতে পারেনি তুই তার সাথে বেইমানি করবি, তার ভালোবাসার মানুষকে নিয়ে এরকম খেলা করবি। যে নিজের ছোটবেলার বন্ধুকে বেইমানি করে দূরে সরিয়ে দিতে পারে, সে 2 বছরের বন্ধুকে কি মূল্য দেবে আমি ভালো করেই জানতাম। তুই আমাকে ব্যবহার করছিস এবং আমাকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করেছিস। আমি ভাবছিলাম আমি যখন খারাপ কাজ করি তাহলে সেটা বিনামূল্যে করব কেন। সেই জন্য আমি দীপ্তর সাথে কন্ট্যাক্ট করে ফেলেছিলাম। তোর সব ইনফরমেশন আমি তার কাছে পৌঁছে দিতাম এবং দীপ্ত এর বিনিময়ে আমাকে মোটা অঙ্কের টাকা দিত। শুধুমাত্র জানতে পারিনি মিরাজ তোর ভাই না হলে এটাও অনেক আগে জানিয়ে দিতাম। আর এত বড় একটা প্ল্যান তুই কোনোদিনও সাজাতে পারতি না। নিশা তখন অবাক চোখে তাদের দিকে তাকিয়েছিল। এর মধ্যেই সেখানে পুলিশের গাড়ি চলে আসলো। দীপের বাবা মাও পুলিশের সাথে এসেছেন। পুলিশ ভিতরে ঢুকতেই তাদের দুজনের হাতে হাত করা পড়ালো। এরপর দীপ এবং ফাহাদ পুলিশের কাছে চলে গেল। গিয়ে পুলিশ কমিশনারের দিকে তাকিয়ে বলল, স্যার, আমরা আপনার সাথে এতদিন ধরে নাটক করছিলাম। আমরা বিভিন্ন বিষয়ে আপনার সাথে অনেক আলোচনা করতে যেতাম যাতে আপনারা আমাকে এবং ফাহাদকে সন্দেহ না করেন। তাহলে সেই মাস্ক পরা 2 জন লোক আমরা 2 জন ছিলাম। আপনি জানেন না বিষয়টা। আমাদের ভিন্ন থানায় এইরকম কিছু পুলিশ অফিসার আছেন যারা বিভিন্ন খুনের মামলা পর্যন্ত টাকার বিনিময়ে সমাধান করে দেন। আসল অপরাধীরা বাইরে ঘুরে বেড়ায়। সেই জন্য আমরা সকল অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এই কাজ করেছি এবং আপনার কাছে প্রমাণসহ সব কিছু পাঠাতাম যাতে এই দিনের সম্মুখীন হওয়ার পর আপনি আমাদেরকে অভিযোগ না করতে পারেন। ভালো করেছো দীপ্ত। যদি তুমি আজকে এদের দুজনকে মেরে ফেলতে তাহলে আমাকে অ্যারেস্ট করতে হতো তোমাদের দুজনকে। কিন্তু আজকে তোমরা এদের দুজনকে মারোনি। আমি তোমাদের দুজনের কাজকে সাধুবাদ জানাই। তবে এরকম কাজ আর কোনোদিন করবে না। আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমরা দুজন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা হিসেবে কাজ করবে। তোমাদের পড়াশোনা শেষ হওয়ার পর তোমরা এই কাজে যোগদান করবে। আশা করি আমার সিদ্ধান্তের প্রতি তোমরা দুজনেই সম্মান জানাবে। এদের দুজনকে নিয়ে চলো। ফাঁসির আদেশ আসার আগ পর্যন্ত এদেরকে একটু মালিশ করতে হবে। পুলিশ কমিশনার নীল এবং তার ভাইকে ধরে নিয়ে গেল। রাফি তখন দাঁড়িয়ে ছিল। রাফিকে চলে যাওয়ার নির্দেশ দিতেই সে পালিয়ে গেল, কারণ সবারই নিজের জীবনের প্রতি মায়া আছে। ফাহাদ গিয়ে নিশাকে বাহিরে নিয়ে আসলো। দীপের পরিবার সবাই দাঁড়িয়ে আছে। দীপ যখন চলে যেতে চাইল, নিশা সেখান থেকে দৌড়ে এসে দীপের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে বলল, দীপ্ত ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তোমাকে আমি ভালোবাসি, সেটা আজ উপলব্ধি করতে পেরেছি কিছুক্ষণের মধ্যে। কারণ তোমার প্রতি আমার অনুভূতি ছিল অনেক পুরনো। শুধুমাত্র ভুল বোঝার কারণে সেই অনুভূতিগুলো চাপা পড়ে গিয়েছিল। আমি জানি আমি যে কাজ করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু বিশ্বাস করো আমি না বুঝে করে ফেলেছি। তুমি তো আমার অনেক কাজকেই ক্ষমা করে দিয়েছ, এটাকেও ক্ষমা করে দাও। দীপ তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না।